উনি ফ্রেঞ্চের, আপনি হয়তো ক্লাস করছেন ওনার সাথে ফ্রেঞ্চের। ওকে ফাইন, তাহলে আমি হচ্ছে আপনাকে দিস ওয়ান। আমরা আজকে হচ্ছে প্রসেস এন্ড ডায়াগ্রাম, এটাও টাস্ক ওয়ানে আসতে পারে। প্রসেস ডায়াগ্রাম মানে একটা আপনার চেইন দিয়ে দিব, চেইনটাকে আপনাকে ডিসক্রাইব করতে হবে যে এটা এইভাবে হচ্ছে এভাবে হচ্ছে এভরিথিং। সো এটা কম্পারেটিভলি কারো কাছে ইজি মনে হয়, কারো কাছে আবার খুব ডিফিকাল্ট লাগে, কারণ এখানে টেকনিক্যাল টার্ম আসে অনেকগুলো এই প্রসেস ডায়াগ্রামে। যেমন হচ্ছে এক্সাম্পল হইতে পারে একটা ওয়াটার সাইকেল আসতে পারে, ফটোসিনথেসিস হইতে পারে, কার্বন সাইকেল আসতে পারে, যে কোনো অ্যানিমাল, ইনসেক্ট, অ্যানিমাল, হোয়াট এভার, এরকম কারো লাইফ সাইকেল আসতে পারে। স্পেশাল ইনসেক্টস লাইক মথ, বিজ, এদের লাইফ সাইকেল আসতে পারে। আরো আসতে পারে ভলকানো ফরমেশন সহ যে কোনো ন্যাচারাল ডিজাস্টার, যদি কোনো সাইকেল থাকে ওগুলো আসতে পারে। ওকে, এখানে আপনার যে সাইকেল গুলো আসবে ওগুলো হচ্ছে সবগুলো ন্যাচারালি কন্ডাক্টেড সাইকেল, যেগুলো এগুলোর মধ্যে থেকে নর্মালি আসে। এটা বাদেও আসে আপনার ওই যে ওয়ার্ক প্রসেস, যেটা ওয়ার্ক প্রসেস ম্যানমেড, যে দেখেন মেকিং সিমেন্ট, প্রডিউসিং ইলেকট্রিসিটি, রিসাইক্লিং প্লাস্টিক বটল, ব্রেড অর টি প্রোডাকশন, ফ্যাক্টরি স্টেপ গুলা। সো এখানে একটা বিষয় হচ্ছে আপনার প্রসেসটা হচ্ছে কি আপনার এমন হতে পারে, যদি খুব ডিফিকাল্ট হয় ইন দ্যাট কেস ম্যাপের সাথে আপনার হচ্ছে প্রসেস ডায়াগ্রাম করতে পারে, এটাও পসিবিলিটি আছে। ইটস এ ডিফিকাল্ট ওয়ান বাট স্টিল দেয়ার ইজ আ পসিবিলিটি। তো এখানে যেমন আমরা একটা দেখি, এটাকে আমি এই যে এখানে দেখেন একটা প্রসেস, জাস্ট একটা এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল, এটা হচ্ছে দ্য ডায়াগ্রাম শোস হাউ জিওথার্মাল এনার্জি ইজ ইউজড টু প্রডিউস ইলেকট্রিসিটি। এই যে দ্য ডায়াগ্রাম illustrate the steps involved in production of electricity from geothermal energy। একই কোশ্চেন। সো এখানে এই ছবিটা যে থাকবে, আপনাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে নাম্বার ওয়াইজ যেতে হবে, 1 2 3 4 5। এখানে প্রথম আপনার হচ্ছে এই ছবিটা কিসের ছবি, কতদিন হয়তো স্ট্রাকচার মনে আছে। প্রথম হচ্ছে ওভারভিউ, প্রথম হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, জিনিসটা কিসের জিনিস এটা আপনাকে বলতে হবে প্রথম। সেকেন্ড হচ্ছে ওভারভিউ দিতে পারেন, যে এখানে টোটাল 1 2 3 4 5টা স্টেপস আছে, যেখানে হচ্ছে কোল্ড ওয়াটার থেকে ফাইনালি ট্রেনে করে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে। জয়েন করেন ওনাকে আমি। ওকে, সাইফুল ভাই জয়েন করছে এখানে। ওকে, গুড মর্নিং সাইফুল ভাই। আমরা এই যে পরমাত্র শুরু করলাম প্রসেস এন্ড ডায়াগ্রাম দিয়ে আর কি। হ্যাঁ, প্রসেস ডায়াগ্রামটা দিয়ে। ওকে, সো এখানে যেটা বলতেছিলাম, প্রসেস ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে আপনার একটা ছবি দেয়া থাকলো এখানে, ছবিটাকে হচ্ছে আপনাকে ডেসক্রাইব করতে হবে যে কিভাবে করতেছে। এখানে দুইটা কন্ডিশন। এক নাম্বার হচ্ছে আপনাকে ফ্লোটা ঠিক রাখতে হবে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড, ফোর্থ, ফিফথ স্টেপ গুলো এভাবে প্রসিড করতে হবে, এক নাম্বার। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে ওভারভিউ তো প্রথম বললেন যে দিস পিকচার অথবা দিস ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দ্য জেনারেশন অফ ইলেকট্রিসিটি বাই ইউজিং জিওথার্মাল। জিওথার্মালের সিনোনিম তো আপনি হয়তো পেতেও পারেন, নাও পেতে পারেন, যে টেকনিক্যাল টার্ম, এটা সিনোনিম বের করা ডিফিকাল্ট। সো জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ফাইন। এরপরে হচ্ছে ওভারভিউ দিবেন, প্রথম ইন্ট্রোডাকশন, পরে ওভারভিউ হচ্ছে দেয়ার আর টোটাল 1 2 3 4 5 steps involved from the cold water the process produces electricity. ওকে, সো এটা হচ্ছে আমাদের ওভারভিউ। এরপরে আপনি সরাসরি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পয়েন্টে চলে যাবেন। রিমেম্বার, এখানে এটা বলা দরকার নাই যে ইন দ্য ফার্স্ট স্টেপ 1 ডট কমা কোলন, না না না, এগুলো দেওয়া যাবে না। স্টেপ 1 তারপর হচ্ছে যে আমরা এই দিই না কোলন এরকম সামথিং, এটা দেওয়া যাবে না। সরাসরি লিখবেন ইন দ্য বিগিনিং অর ইন দ্য ফার্স্ট স্টেপ দ্য কোল্ড ওয়াটার ইজ ইনজেক্টেড টু সামওয়্যার, দেন দিস দেন দিস দেন দিস। এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা যাবে না, যেটা আমি বুঝতে চাচ্ছি যে এরকম আমরা অনেক সময় করে ফেলি না, যে এরকম করে করে ফেলি স্টেপ 1 2 স্টেপ 1 সামথিং, স্টেপ 2
সামথিং, না না না, এটা হচ্ছে যাবে না কিন্তু, হ্যাঁ, এরকম করে এটা করা যাবে না। আপনাকে সরাসরি প্রপারলি লিখতে হবে বিষয়টা। মানে ওকে, পাশাপাশি সেন্টেন্স আকারে লিখে যেতে হবে আর কি। পাশাপাশি লাগে একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে, টোটালি প্যারাগ্রাফ। এখানে পয়েন্ট বা বুলেট দেওয়া যাবে না, একদমই দেওয়া যাবে না। এটা টাস্ক 1 দেওয়া যাবে না, টাস্ক 2 তে দেওয়া যাবে না, কোনো জায়গায় বুলেট দেওয়া যাবে না রাইটিং এর সময়টাতে। সো দেন এখানে দেখেন, যদি আপনি জাস্ট অ্যাজিউম করেন যে আপনি 7 বা এরকম তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। দেয়ার আর টোটাল 5 স্টেপস। হাউ মেনি স্টেজেস অর হাউ মেনি স্টেপস আর দেয়ার, এটা আপনাকে মেনশন করতেই হবে। আপনার কোথ থেকে শুরু হচ্ছে, কোল্ড ওয়াটার থেকে শুরু হচ্ছে, লাস্ট হচ্ছে স্টিম অথবা আপনার ইলেকট্রিসিটিতে শেষ হচ্ছে, এটাকে আপনাকে মেনশন করতে হবে, কোথ থেকে শুরু কোথ থেকে শেষ। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার, এটা কি ম্যানমেড অর ন্যাচারাল। যদি সিমেন্ট প্রোডাকশন হয়, সিমেন্ট, তারপর হচ্ছে আপনার এই যে মাত্র দেখলাম ইলেকট্রিসিটি প্রোডাকশন, এগুলো ম্যানমেড। বাট যদি মথ লাইফ সাইকেল হয়, তারপর হচ্ছে আপনার একটা অ্যানিমাল লাইফ সাইকেল হয় কোনো একটা, ওগুলো ন্যাচারাল। এই জিনিসটাকে আইসোলেট করতে হবে যে আপনি প্রথমে বলে দিবেন ইটস এ ন্যাচারাল প্রসেস, ইটস এ ম্যানমেড প্রসেস। ইদার মানুষের প্রসেস এটা অথবা ন্যাচারাল। আর মেজর গ্রুপ অফ স্টেজেস, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টেজকে বলার জন্য। মেজরটা হচ্ছে যদি আপনি অনেকগুলো স্টেপ থাকে সেক্ষেত্রে মেজর গুলো বলবেন, বাট চেষ্টা করেন যাতে করে হচ্ছে আপনার সবগুলো স্টেপই আপনি টাচ করতে পারেন। ইটস ইম্পর্টেন্ট। ওকে, দেখেন এই যে ওভারঅল, প্রথম তো আপনি ইন্ট্রোডাকশন লিখলেন এরকম, ইন্ট্রোডাকশনটা আগে লেখা ছিল, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য স্টেপস ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ফ্রম জিওথার্মাল এনার্জি। ইন্ট্রোডাকশন, এখানে আর কিছু দরকার নেই। পরে চলে গেলেন, ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ 5 স্টেজেস বিগিনিং উইথ দ্য হিটিং অফ ওয়াটার অর কোল্ড ওয়াটার হোয়াট এভার আন্ডারগ্রাউন্ড অ্যান্ড এন্ডিং উইথ জেনারেশন অফ ইলেকট্রিসিটি ইন দ্য টারবাইন। আপনার সেকেন্ড পার্ট শেষ, প্যারাগ্রাফ 2 টা শেষ। হ্যাঁ, এখানে কোনো ডিটেলস লেখা দরকার নাই, জাস্ট হচ্ছে আপনার একটা টোটাল পিকচার। প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, এবার বডি প্যারাগ্রাফ 1 যে আপনি হচ্ছে এটা হয়েছে, স্টেপ 1 এরকম হয়েছে, স্টেপ 2 এরকম হয়েছে, স্টেপ 3 এরকম হয়েছে, দ্যাটস গুড, ইউ ক্যান গো ফর ইট। বাট এখানে একটা বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস ইউজ করাটা বেটার সবসময়। প্যাসিভ ভয়েসটা, যে দ্য ওয়াটার ওয়াজ পাম্পড ফ্রম দ্য আর্থ টু দ্য সামওয়্যার, দ্য টারবাইন ওয়াজ রোটেটেড বিকজ অফ মেকিং দ্য ইলেকট্রিসিটি। ওকে, এভাবে করে মানে প্যাসিভ ভয়েসে লেখাটা ভয়েস এখানে প্রসেসের ব্যাপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমরা লিখে ফেলি প্রসেসের ব্যাপারটা, এরপরে চলে যাচ্ছি আমরা প্যারাগ্রাফ 2 তে। যদি আপনার এরপরে রিমেনিং স্টেজেস থাকে, ইউ ক্যান গো ফর ইট। অথবা আপনার 5টা স্টেপের মধ্যে 3টে স্টেজ একটা এসে লিখলেন, 2টা স্টেজ পরে লিখলেন, দ্যাটস অলসো ফাইন। এটা আপনার উপরে। আপনি যদি চান আপনি 5টা স্টেজই এক প্যারাগ্রাফে লিখতে পারেন, লাস্টের প্যারাগ্রাফে জাস্ট লিখে দিতে পারেন যে আপনার দিস ইজ হাউ দ্য ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড বাই আ জিওথার্মাল প্রসেস। এটা ফাইন। কিন্তু ভালো হচ্ছে আপনি যদি প্যারাগ্রাফ 2টাতে ভাগ করে লেখেন, 3টা 2টা এরকম করে লিখলে ভালো প্রসেস। অথবা যদি আপনার প্রসেস 4টা থাকে, 2টা 2টা করে লিখতে পারেন, তাহলে দেখতে একটু ব্যালেন্স মনে হয় আর কি, হুইচ লুকস গুড। তো এই যে এখানে দেখেন প্যাসিভ ভয়েস আমরা হচ্ছে ইউজ করব, যেমন হিট না বলে বলবো ইজ হিটেড, ফিল্টার্ড না বলে বলবো ইজ ফিল্টার্ড, দ্য ওয়াটার ইজ ফিল্টার্ড। অথবা যদি টাইম ফ্রেম দেওয়া থাকে, ওয়াজ আগের টাইম থেকে, তো ওয়াজ ফিল্টার্ড, ইজ কালেক্টেড, ইজ ট্রান্সফার্ড, মানে ইটস লাইক আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো এখানে, ইটস বেটার। ওকে, আর হচ্ছে আপনার সিকোয়েন্স যখন আপনি লিখবেন তখন এইভাবে ইউজ করে এই ওয়ার্ডগুলো লিখতে পারেন, ইনিশিয়ালি, টু বিগিন উইথ, ফার্স্ট অফ অল, দেন, তারপর নেক্সট, আফটার দিস, সাবসিকুয়েন্টলি। এই ওয়ার্ডগুলো আপনি হচ্ছে এই প্যারাগ্রাফগুলো লিখতে পারেন। স্টেপ স্টেপ যখন ডিসকাস করবেন, এই ওয়ার্ডগুলো আপনার জন্য হেল্প করবে। এগুলো কিন্তু মেমোরাইজ করে ফেলেন, কালকে অনেকগুলো ছিল ম্যাগোসের, এগুলো এগুলো মেমোরাইজ করে ফেললে ভালো। আপনার তখন চিন্তা করতে হবে না যে কোন ওয়ার্ড লিখবো। স্টেপ গুলো যখন দিব ভাই, যেমন আমরা ইনিশিয়ালি বা টু বিগিন লিখলাম, তারপর ফার্স্ট, তারপর তো দেন লিখলাম, তারপরে স্টেজ আসলে নেক্সট, মানে স্টেপ তো 4-5টা থাকতে পারে আর কি একটা প্রসিডিউরে। তারপর আফটার দিস বলতে পারেন, এরপর আবার যদি 6 নাম্বার থেকে সাবসিকুয়েন্টলি, এটা আচ্ছা, হচ্ছে। ঠিক আছে, তারপর পরে ফাইনালি, হ্যাঁ হ্যাঁ, মেমোরাইজ করে রাখতে হবে তাহলে।
এই ওয়ার্ড গুলো আপনার মেমোরাইজ করে লাভ হবে কি, আপনার হবে না, ওই যে পরীক্ষার হলে যে আপনার চিন্তা করতে হবে না যে আসলে কোনটা লিখবো, কোন ওয়ার্ডটা লিখবো, বুঝতে টাইম লেগে যায়। এখনই করে ফেলেন, ভালো। তো এটা ছিল একটা। তারপর আপনার কজ ইফেক্ট যদি বলতে চান যে এই টারবাইন গুলোর কারণে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি তৈরি হলো, সো এখানে আপনার এই ফ্রেজেস গুলো ইউজ করতে পারেন, অ্যাজ এ রেজাল্ট হুইচ লিডস টু, তারপর হুইচ কজেস। এখন একটা ব্যাপার হচ্ছে যদি আপনার দুই তিনটা জিনিস থাকে, দুই তিনটা জিনিসের রেজাল্ট একটা হয়, তখন কিন্তু হুইচ লিড টু, হুইচ কজ, গ্রামারের ব্যাপারটা আর কি একটু কেয়ারফুল থাকতে হবে। টেকনিক্যাল কিছু ভোকাবুলারি আছে, এই জিনিসগুলো নর্মালি এগুলো সবগুলো আপনারা জানেন অলরেডি। চেম্বার মানে জানেন, টারবাইন জানেন, জেনারেটর জানেন, রিজার্ভার জানেন, এভাপোরেশন, কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, আই গেস এগুলো জানেন। এভাপোরেশন মানে পানি থেকে আপনার ওই যে স্টিম তৈরি করা, কন্ডেনসেশন, কন্ডেনসেশন হচ্ছে যে উল্টাটা, স্টিম থেকে আবার লিকুইড তৈরি করা, প্রেসিপিটেশন হচ্ছে মাটির নিচে সেগমেন্টেশন করা, তলানি করা আর কি। কনভেয়ার বেল্ট আছে যেটা দিয়ে ঘুরায় একটা প্রসেস, কনভেয়ার বেল্ট, আই গেস ইউ নো দিস থিং, যে আপনারা জানেন এটা কনভেয়ার বেল্ট হচ্ছে ওই দেখেন না ওই যে খাবার আসতে থাকে একটা বেল্টের মধ্যে, তারপর কাজ করতে থাকে, দিতে কনভেয়ার বেল্ট, ফার্নেস, মিক্সচার প্রেসার। সো একটা বিষয় হচ্ছে এখানে যে টেকনিক্যাল ওয়ার্ড গুলো থাকবে, নট নেসেসারি এগুলো থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। টেকনিক্যাল ওয়ার্ড সিনোনিম করার দরকার নেই, টেকনিক্যাল ওয়ার্ডের সিনোনিম দরকার নেই, টেকনিক্যাল ওয়ার্ড ইজ টোটাল টেকনিক্যাল ওয়ার্ড। জাস্ট আপনি দেখবেন, দেখে সেটাকে লিখে ফেলবেন। ইভেন এমন হতে পারে আপনি বুঝতেছেন না, এমন হতে পারে যে আপনি জিনিসটা বুঝতেছেনই না যে আসলে এটা কোন জিনিস, দরকার নেই পিছনে। আপনার জাস্ট এক্সপ্লেন করতে হবে যে এখানে এটা আমি একটা জিনিস আছে, ওইটাই কাজ করে, শেষ। এখানে আপনার কোনো ডিসকাশনের বোঝার দরকার নেই। এখন ন্যাচারাল প্রসেস অনেক আছে, ইম্পর্টেন্ট ফিচার যদি আমরা দেখি, নো হিউম্যান অ্যাকশন ন্যাচারাল গুলোতে আর কি, নো বিগিনিং নো এন্ডিং, এটা কিন্তু লুপ, ন্যাচারাল গুলো নর্মালি লুপ হয়, ন্যাচারালটা যেমন লাইফ সাইকেল গুলা, জন্ম হচ্ছে, মারা যাচ্ছে, ওখান থেকে আবার একটা জন্ম হচ্ছে, আবার মারা যাচ্ছে, ইটস এ লুপ। তারপর ভার্ব ডেসক্রাইব ন্যাচারাল অ্যাকশনস, ইটস ফাইন। এই যে এখানে একটা প্যাটার্ন দেখেন লেখা আছে আর কি, ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য ওয়াটার সাইকেল ওয়াটার এভাপোরেটস আন্ডার দ্য হিট অফ দ্য সান। একটা একটা জাস্ট এক্সাম্পল, following condensation cloud form and eventually release rain, this cycle then repeats। এটা একটা নর্মাল ন্যাচারাল সাইকেল আর কি, ন্যাচারালি হলে এটা কখনো শেষ হয়, চলতেই থাকে। আর হচ্ছে আপনার দেখেন ম্যানমেড প্রসেস যেগুলো, এখানে হয় কি মেশিন থাকে, হিউম্যান অ্যাকশন থাকে, ক্লিয়ার অর্ডারে একটা প্রসেস থাকে। সো আপনাকে যেটা করতে হবে, ম্যানমেড প্রসেসের মেশিন গুলো সম্বন্ধে জানতে হবে। মেশিন মানে জানা মানে হচ্ছে আপনার ওই থিওরিটিক্যালি জানা না, ওখানে যে টেকনিক্যাল মেশিন গুলোর নাম লেখা থাকবে ওগুলোকে আপনারা ইউজ করবেন, ইটস ইম্পর্টেন্ট, ইউজ করতে হবে। হিউম্যান অ্যাকশন থাকলে ওটা ইউজ করতে হবে। আর ক্লিয়ার অর্ডার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এই জিনিসগুলো অর্ডার মেনটেন করবেন। যেমন এখানে দেখেন, দ্য র ম্যাটেরিয়াল আর মিক্সড ইন দ্য লার্জ ড্রাম, আফটার বিং হিটেড দ্য মিক্সচার ইজ ground into powder and the finished products is then packed। এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো ভাবে লিখতে হবে। আমার একটা এক্সাম্পল দেখলে আপনারা ভালো বলতে পারবেন। এক্সাম্পল আমি দেখাই আপনাকে একটা, এটা বেটার হবে একটা এক্সাম্পল প্যারালে থাকলে। দিস ওয়ান, ওকে ফাইন। এই যে এখানে একটা দেখেন, এটা একটা ম্যানমেড প্রসেস, দুইটা ছবি আছে কিন্তু এখানে, হ্যাঁ প্রসেস, একটা প্রসেসে দুইটা ছবি। এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে কারেন্ট থেকে, মানে ওয়েভ থেকে, ওয়েভ, এখানে কিন্তু নাম্বারিং নাই, কোনো কিছু নাই, এটা একটা বুঝতে হবে। ওয়েভ আসলো, এসে এয়ার যাচ্ছে, টারবাইন ঘুরতেছে, যেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। একদম যদি নর্মালি চিন্তা করি, একটা চেম্বারের মধ্যে ওয়েভ ঢুকলো, এয়ার প্রেসার দিল, টারবাইন ঘুরলো, ইলেকট্রিসিটি তৈরি হলো। হ্যাঁ, আর এটা হচ্ছে কলাম, এই কলামের মধ্যে টারবাইনটা ঘুরতেছে। আবার পরে যখন এয়ার ওয়েভটা নেমে গেল, তখন কিন্তু এয়ার নিচের দিকে চলে আসলো, এখানেও টারবাইন ঘুরতেছে, আপনি ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। সুইসা ওয়েভ যাচ্ছে, প্রেসার দিয়ে টারবাইন ঘুরাচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, ওয়েভ ব্যাক করতেছে, টারবাইন ঘুরতেছে, ইলেকট্রিসিটি আবার তৈরি হচ্ছে। সো এইখানে একটা এক্সাম্পল। আবার হচ্ছে আরেকটা দেখেন এখানে, ম্যানমেড প্রসেস, এগুলো আমার ডিসক্রিপশনের একটা এক্সাম্পল, এটা তো আপনারা করবেন হোমওয়ার্ক, এন্ড দেয়ার ইজ আ ডেমো থাকে। এই তো
দেখেন এখানে একটা যে কোনো একটা প্রসেস দেখাইছে, এখানে হচ্ছে ক্লে থেকে আপনার ফাইনালি ব্রিক্স তৈরি করতেছে মনে হয়, রাইট? এই তো দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস দ্যাট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার ব্রিক্স ফর দ্য বিল্ডিং পারপাস অর বিল্ডিং ইন্ডাস্ট্রিজ। ওকে, সো এখানে প্রসেস হচ্ছে দেখেন স্টেপ 1 থেকে 2, 2 এর পরে সামথিং আছে, তারপর 3, 4, 5, 6, 7, সো অলমোস্ট 7টে স্টেপস এর মধ্যে কিন্তু মেনশন করেনি স্টেপ নাম্বার, বাট আমরা এটা বের করলাম। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্টেপ অথবা 7টা বলতে পারেন। 1, 2, 3, 4, 5, 6, 7 পিকচার, 6টা স্টেপ। তো এখানে দেখেন the diagram explains the way, an introduction in which bricks are made from the building industry for building industry। তারপর করলো কি ওভারঅল, আমি এটা যদি ভাগ করে ফেলি এভাবে, ওভারঅল সিনারিটা দিল। there are 7 stages in the process beginning with digging up the clay and culminating the delivery। ফাইন, এরপরে দেখেন আরেকটা প্যাসেজ এন্ড দেন আরো কিছু অ্যাড করতে চাই, উনি আরো একটা প্যাসেজ করছে, ইজ ফাইন। 4টার জায়গায় 5টা প্যাসেজ করতে পারেন আপনি, এটা সমস্যা নেই যদি আপনার দরকার হয়। সো প্রথমে হচ্ছে ছবিটা কিসের ছবিটা বললো, ওভারঅল স্টেপের ব্যাপারটা বললো, দেন স্টেপ বাই স্টেপ প্রসেস ডিসকাস করলো। এটা এক্সাম্পল একটা, এবার দেখতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যেখানে একটা জিনিস দেখেন প্রসেস করার সময়, আমি ছবিটা আই গেস যদি আপনারা দেখতে পারেন, এখানে টেম্পারেচার মেনশন করা আছে অনেকগুলা, টাইম, টেম্পারেচার। রিমেম্বার টেম্পারেচার সেলসিয়াসে মেনশন করা না ফারেনহাইটে মেনশন করা, এটা ইম্পর্টেন্ট। আপনি ওখানে সেলসিয়াস থাকলে আপনি যদি ফারেনহাইট দিয়ে দেন, দ্যাটস ইস্যু। তারপর টাইমটা মিনিটে মেনশন করা না আওয়ার্স, এটা তো আপনার চোখে পড়বেই স্বাভাবিক, টাইমেরটা তো সমস্যা হয় না। টাইমটা কতক্ষণ দেওয়া আছে এবং সেটা ইউনিট কি, টেম্পারেচারটা ইউনিট কি, ইটস ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস, এই দুটো ভুল করলে আপনার ডেফিনেটলি একটা প্রবলেম ক্রিয়েট করবে আর কি। সো এখানে আপনার একটা জিনিস আবার আগে জায়গায় ব্যাক করি, কমন মিস্টেকস গুলো আমরা কি করতে পারি। 1 নাম্বার হচ্ছে কোনো ওপিনিয়ন দিতে পারবেন না, ইউজিং ফিউচার অর পাস্ট টেন্স। নর্মালি এটা তো জানেন যে প্রসেস গুলো হয় কি, এটা কন্টিনিউয়াস চলতে থাকে প্রসেস, এটা ইম্পর্টেন্ট নোট। প্রসেস অলওয়েজ কন্টিনিউয়াস চলতে থাকে এবং সেটা প্রেজেন্টে থাকে। এটা এমন না যে আগে করে শেষ হয়ে গেছে, কাজটা শেষ না, কাজটা এখন চলতেছে, সামনেও চলবে। সো ইউ শুড ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট ফর্মটা ইউজ করলে সবচেয়ে ভালো। অ্যাডিং ইনফরমেশন দ্যাট ইজ নট ইন দ্য ডায়াগ্রাম, হইতে পারে আপনারা মেবি ইঞ্জিনিয়ার অথবা মেডিকেল সেক্টরে বা যে কোনো সেক্টরে আছেন, ডায়াগ্রাম দেখে আপনার মনে হলো যেখানে আরো ইনফরমেশন দেওয়া যায়, হতেই পারে। সো যেমন আপনারা মনে হয় 2জন ইঞ্জিনিয়ারিং আছেন, একজন হচ্ছে হিউম্যানিটেরিয়ান আছেন। যদি কোনো কারণে এমন হয় যে আপনার মনে হচ্ছে যে এই ডায়াগ্রামে তো আরো কিছু অ্যাড করা যায়, বা এই প্রসেসটা আরো স্ট্রং, এত ছোট না প্রসেসটা, আপনি আপনার মতো অ্যাড করলেন আরো কয়েকটা স্টেপ, দ্যাটস আ মিস্টেক, এটা আপনি করতে পারবেন না। যেটা আছে ছবিতে আপনি সেটাই লিখতে হবে শুধু। পোর অর্গানাইজেশন, জাস্ট র্যান্ডমলি আপনার সবগুলো স্টেজ লিখে গেলে এটা খারাপ, কোনো মানে ওভারভিউ মিস করা যাবে না। ওকে, তাহলে আমি যদি একদম চিন্তা করি কি করব, প্রথমে 1 নম্বরে ছবিটা দেখবো, দেখে ইন্ট্রোডাকশন লিখবো প্যারাফ্রেজিং করে। স্টেজ টু মনে রাখেন 4টা স্টেজ, মানে মিনিমাম 4টা প্যারাগ্রাফ লিখতে হবে। 1 নম্বরে ইন্ট্রোডাকশন, 2 নম্বরে ওভারভিউতে থাকবে কয়টা স্টেপ, কোত্থেকে শুরু কোত্থেকে শেষ, অ্যাজ ইট ইজ একেবারে এভাবেই থাকবে। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, তারপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কয়েকটা স্টেজ, বডি প্যারাগ্রাফ 2-তে আর কয়েকটা স্টেজ, দ্যাটস ফাইন। কিন্তু ইন্ট্রোডাকশনে টোটাল পিকচারটার ওভারভিউ, মানে পিকচারটা বলবেন, আর সেকেন্ড প্যারাগ্রাফ যেটা ওভারভিউ, এখানে কয়টা স্টেজ, কোথায় শুরু কোথায় শেষ। ওকে, তো এটা একটু আমাকে আপনাকে একটু কন্ট্রিবিউট করেন, নাফি ভাই যদি বলতে পারেন প্রসেসটা মানে কিভাবে লিখবেন। আচ্ছা, প্রথমে ইন্ট্রোডাকশন ওভারঅল আমাদের যে প্রসেসটা শো করতেছে সেটার হেডিংটা আমরা দিব। দেন হচ্ছে এখানে সাবসিকুয়েন্টলি কয়টা স্টেজেস আছে এবং স্টার্টিং থেকে ফিনিশিং পয়েন্টটা কি সেটা আমরা আলোচনা করব ওভারভিউতে। দেন বডি প্যারাগ্রাফ 1-এ আমরা ইনিশিয়ালি কিছু স্টেজ বা প্রথম স্টেজ থেকে শুরু করব। ধরেন 5টা স্টেজ থাকলে আমরা হয়তো বা 3টে স্টেজ নিয়ে আলোচনা করলাম। দেন বডি প্যারাগ্রাফ 2-তে আমরা ফাইনালি যেসব প্রসেস বাকি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে কনক্লুশনের দরকার নাই, কোনো ম্যান্ডেটরি না।
টাস্ক 1 কনক্লুশন লাগে না। সাইফুল ভাইয়া? জি ভাই, এটা ভাই প্রথমে আমরা যেটা ওভারভিউতে আমরা যেটা করবো সেটা হলো যে টোটাল প্রসেস আমাদের কয়টা আছে স্টেজটা সেটা আমরা লিখবো, প্লাস বিগিনিং স্টেপটা এবং এন্ডিং স্টেজটা লিখবো। আর বডি প্যারাগ্রাফে ভাই আমরা ফার্স্ট স্টেজ থেকে স্টার্ট করবো, তারপর বিভিন্ন স্টেপ বাই স্টেপ গুলো ইয়ে করবো, নেক্সট এইভাবে করে আমরা পরের স্টেপ গুলা লিখবো। আর বডি 2 তে আমরা পরের সিকুয়েন্সিয়ালি পরের স্টেজ গুলা লিখবো। এক্স্যাক্টলি। বডি তাহলে বা বডি 4 এ কি করবো? ফিনিশিং হয়ে যাবে বডি 4, মানে প্যারাগ্রাফ 4 আর কি, যেটা 4টা ও প্যারাগ্রাফ ছিল না? চারটা লাস্টের বডি প্যারাগ্রাফ 2 যেটা হয় আর কি, প্রথম ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, তারপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এটা হচ্ছে 4 নাম্বার প্যারাগ্রাফ। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে ওই যে আপনার ওয়ানে যেটা লেখেন না সেটার কিছু জিনিস লিখে দিবেন আর কি। এটা হচ্ছে আপনার ওই দেখতে ভালো রাখার জন্য আর কি। ঠিক ওকে, আছে। আপনি 5টা প্যারাগ্রাফ ইউজ করতে পারেন, দ্যাটস অলসো ফাইন। যদি 5টা চান 5টা ইউজ করতে পারেন, বাট 3টে ইউজ না করা ভালো। মিনিমাম 4টা ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ান। ওকে, তো এবার হচ্ছে আমরা হ্যাঁ, এর আগেরটা এই যে ঠিক আছে ভাই, পুর অর্গানাইজেশন এটা কি? কোর অর্গানাইজেশন মানে হচ্ছে আপনি, এটা নর্মালি আমরা খুব বেশি এটা করি না, বাট তারপর হতে পারে কি আপনি স্টেজ 1 2 3 4 জাস্ট আপনি লিখে চলে গেলেন। 1 এটা হলো, 2 এটা হলো, 3 এটা হলো। অথবা এমন করতে পারলেন যে স্টেজ 1টা বললেন, স্টেজ পরে 3টা বললেন, তারপরে স্টেজ 2টা বললেন, র্যান্ডমলি বলা শুরু করলেন। আচ্ছা, এগুলো করা যাবে। এটা অনেকে করে কি ওই যে স্মার্টনেস দেখানোর জন্য বা খুব বেশি মানে জিনিসটাকে লাইভ করার চেষ্টা করে, তখন হচ্ছে স্টেজ 1, স্টেজ 3, স্টেজ 2 ওটার সাথে কানেক্ট করে স্টেজ 4 এক্সপেরিমেন্ট ভাবে লিখতে চাই। এটা আইনস দরকার করা মানে দে ডোন্ট রিকোয়ার ইট। কারণ আপনার যে পড়বে উনি কিন্তু মানে আপনার সেগমেন্টের নাও হইতে পারে, উনি হয়তো বিবিএর অথবা লিটারেচারের, সো উনি জিনিসগুলোকে দেখে বিরক্ত হবে আর কি। জি, এটা গেল হচ্ছে আপনার প্র্যাকটিসে দেখলাম। প্র্যাকটিসে এই যে এখানে আপনি যদি একটা ছবি দেখি, নর্মালি একটা দেখলাম, আরেকটা দেখেন এই যে কোকোয়া তৈরি করে, এটা মনে হয় দ্য illustrations show how to chocolate. ওকে, কোকোয়া গাছ থেকে চকলেট কিভাবে তৈরি হচ্ছে, প্রসেস দিয়ে দিল 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রসেস, তো 10টা স্টেপ আর কি। সো এখানে আপনি তো 10টা স্টেপ তো 10টা প্যারাগ্রাফে অবশ্যই লিখবেন না, অবশ্যই লিখবেন না। এখানে আপনার যদি প্যারাগ্রাফটা আগে দেখা যাচ্ছে, প্রথমে আছে গাছ থেকে ফলটা পারলো, এটা হচ্ছে কোকোয়া বিন, তারপর এটাকে ফার্মেন্ট করে ড্রাই করে বস্তায় ভরলো, বস্তায় ভরে আপনার গাড়ি করে কোথাও নিয়ে গেল, ফ্যাক্টরিতে নিয়ে গেল, বিন রোস্ট করলো। এইখানে দেখেন রোস্টের পাশে একটা থার্মোমিটার দেওয়া আছে 350 ডিগ্রি সেলসিয়াস। এটা অনেকেই ভুল করবে বা অনেকে লিখবে না, বাট ইউ ক্যান ইনপুট দিস থিং। আপনাকে এই যে এখানে নিচে দেওয়া আছে 350 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে বিন ক্রাশ করলো, পরে পেস্ট বানালো। তো এখন আপনি যদি 2টা বডি প্যারাগ্রাফে লিখতে চান, প্রথমে লিখলেন ইন্ট্রোডাকশন, তারপর লিখলেন ওভারভিউ, টোটাল 10টা স্টেপে একদম প্ল্যান্ট থেকে সিড নেওয়া থেকে শুরু করে ক্রাশিং পর্যন্ত, পেস্ট করা পর্যন্ত 10টা স্টেপ আছে। ওভারভিউ দেখলেন। বডি প্যারাগ্রাফ 1 এ কতদূর রাখবেন, বডি প্যারাগ্রাফ 2 তে কতদূর রাখবেন, এটা আপনাদের মানে ইটস ইওর কল। এখন এটা যদি চিন্তা করে দেখেন, বলতে পারেন কিনা বা অ্যাজাম্পশন করতে পারেন কিনা, দেখেন তো। এটা ধরা বাট ইটস টোটালি ইওর কল। মানে 1 এবং 2 তে বডি প্যারাগ্রাফ 1 এ আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এবং 2 তে কতটুকু রাখতে যাচ্ছেন? 1 এ রাখবো হচ্ছে ওই ফ্যাক্টরিতে নেওয়ার আগ পর্যন্ত, আর 2 তে হচ্ছে ফ্যাক্টরি থেকে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত। ফাইন, এখানে একটা একটা ক্লু আপনার আসলো, সেটা হচ্ছে আপনি প্রথম ন্যাচারাল পার্টটা একটা করলেন আর আর্টিফিশিয়াল পার্টটা বা ম্যানমেড পার্টটাকে একটা ভাগ করলেন, 2 প্যারাগ্রাফে 2টা। ফাইন, এটা একটা করতে পারেন। আদারওয়াইজ আর সাইফুল ভাইয়ের কোনো ইন্টারেস্ট থাকলে বা এখানে আর অন্য কোনো ভাবে ব্রেক করতে চাইলে সেটাও করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এটা না খুবই ভালো বলতে। এটা এটা একটা ভালো একটা কোশ্চেন আছে এখানে, যেমন আমরা যেটা কম্পিউটার বেস আইএস দিব, আমাদের কোশ্চেন তো উপরে থাকবে, তো আমরা তো নিচের পেজে চলে আসবো, তো বারবার এই ছবি টবি টানতে হলে তো আবার প্রথম স্ক্রলে যাইতে হবে, এরকম কিছু? পাশে থাকবে, এই যে এই পাশে থাকবে, বাম পাশে ছবি,
কোশ্চেন, ডান পাশে হচ্ছে আপনার স্ক্রিন দেখার, ভাগ করা, তো বাম পাশে এত ছোট হয়ে যাবে এ পাশে। উইন্ডোটা, হুম, দেখতে কষ্ট হয়ে যাবে। বুঝলি? ও এই মানে অ্যান্সার শিটটা কি ডান পাশে থাকবে এরকম? অ্যান্সার শিটটা ডান পাশে থাকবে আর বাম পাশে হচ্ছে আপনার ছবি থাকবে, মানে আপনি স্ক্রল করে অ্যান্সার শিট দেখাতে পারবেন। প্যাসেজও সেম, নাহলে তো কষ্ট হয়ে হ্যাঁ, যাবে দেখতে। প্যাসেজ কোনটা? হাইলাইট সেম। আপনার বাম পাশে সবসময় কোশ্চেন থাকবে, এই যে আপনার রাইটিংটা দেখেন, একটা বাম পাশে কোশ্চেন থাকবে আর ডান পাশে হচ্ছে অ্যান্সার লেখার জন্য আপনার জাস্ট আপনি দেখার জন্য আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এইখানে এই যে বাম পাশে কোশ্চেন, ডান পাশে আপনি যা লেখা লিখবেন। এখানে আপনি এটা দেখেন, কোশ্চেনটা নাড়াচাড়া করে দেখেন। এটাকে চাইলে আপনি আবার এই পাশে অন্তর এরকম করতে পারেন, এরকম করতে পারেন। অনেকের জন্য দেখা যাবে যে লিখার স্ক্রিনটা বেশি বড় রাখতে চায়, আবার অনেকে লিখার স্ক্রিন ছোট রাখতে চায়, এটাকে রাখতে চায়, ইটস ইওর কল। বাট এই পাশে আপনার হচ্ছে কোশ্চেন, এই পাশে হচ্ছে আপনার তাহলে আপনার ঠিক লিখা। আছে, তাহলে ঠিক আছে। আমরা ভাবছিলাম যে উপরে নিচে কিনা আর কি। আর না এটা না, উপরে নিচে না। শুধুমাত্র লিসেনিংটা হচ্ছে আপনার হবে টানা কোশ্চেন, লিসেনিং তো আর কিছু নাই, টানা কোশ্চেন লিসেনিংটা। বাকি সবগুলো আপনার হচ্ছে এই বাম পাশে কোশ্চেন, ডান পাশে ই থাকে আর কি। এই যে রিডিংটাও দেখেন, ডান পাশে কোশ্চেন, বাম পাশে কোশ্চেন, ডান পাশে ওই যে এটা করছিলাম, দেখাইছিলাম, আবার দেখাই আপনাদেরকে। এই যে এভাবে হচ্ছে, এই যে ডান পাশে বাম পাশে কোশ্চেন, ডান পাশে আপনি অ্যান্সার দিবেন, এভাবে করে করে অ্যান্সার দিয়ে পরে হচ্ছে আপনার নেক্সটে যাবেন। এই যে নেক্সটে যে আপনি পরীক্ষা শেষ করবেন আর কি। বাম পাশ ডান পাশ দুইটা। আপনি কি রাইটিং দিছিলেন নাকি কম্পিউটার বেস দিছিলেন? আমি পেপার বেজও দিছি, কম্পিউটার বেজ দিছি লাস্টে দিলাম কম্পিউটার বেজ। আর হচ্ছে আপনার পেপার বেজটা একদম মানে ভার্সিটির পরপরই, একাডেমিকও দিছি, জেনারেলটাও দিছি, দুইটাই দিছিলাম। তো এটা হচ্ছে আপনার কি বলে ইসের কোশ্চেনের স্ট্রাকচার। এই পাশে থাকবে, এই পাশে আরেকগুলো আপনি ইচ্ছে করলে মার্কিং করে রাখতে পারেন, এই যে এরকম হাইলাইট, যে কোশ্চেনগুলো আপনার মনে হবে দরকার বা যে ওয়ার্ডগুলো দরকার এরকম হাইলাইট করে রাখবেন। ওয়ার্ড আর কি, হাইলাইট করে এভাবে রাখতে পারেন, এভাবে হাইলাইট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা যেটা দরকার আর কি আপনার, ঠিক সিমিলারলি আপনি এখানে করতে পারবেন। আরেকটা আছে নোট। এই নোটটা খুবই ঝামেলার, কোনো দরকার নেই এটা করার। এখানে আপনি নোট রাখতে পারবেন, আপনার তখন টাইমই থাকবে না আপনার হচ্ছে কাজ করার, মানে এইসব শেষ করার টাইম থাকবে না। সেখানে আপনার নোট লিখবেন, নোট লিখবেন, এটা ইটস লাইক ডিফিকাল্ট। যেটা করতে পারেন, হাইলাইটটা করতে পারেন এবং হাইলাইট করে করে রাখতে পারেন যদি যে ইনফরমেশনটা আপনার দরকার মনে হয়। হাইলাইটই ওকে, যথেষ্ট না, কারণ নোট রাখতে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ওই নোট লিখতে গেলে আপনার Planning অনেকে করাই দেখছি লিখতে যায় টাইম কনজিউম করে ফেলে, অনেক টাইম কনজিউম করলে ঝামেলা। ওকে, তো এটা গেল। এরপর হচ্ছে আমাদের কি যেন ছিল, ও এই যে এটা ভাগ করতে পারেন, ইটস লাইক ন্যাচারালটা এক পাশে রাখলেন, ম্যানমেডটা এক পাশে রাখলেন, ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। অথবা আপনি এমন করতে পারেন যে রোস্টিং, যেটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কোকোয়া তৈরি করার, এটার আগ পর্যন্ত এক জায়গায় রাখলেন, এই যে টেম্পারেচারের আগ পর্যন্ত এক জায়গায় রাখলেন, টেম্পারেচার পর এক জায়গায় রাখলেন, ইটস টোটালি ইয়োর কল। মানে এটুক হচ্ছে সিড ডিফরমেশন শুরু হয় এখান থেকে। হ্যাঁ, ওই যে ফ্যাক্টরিতে এই রোস্টার এখান থেকে সিডের ডিফরমেশনটা শুরু করে দেয়, এখান থেকে আলাদা করতে পারেন, ফাইন। ন্যাচারালটা ম্যানমেডটা আলাদা করতে পারেন, দ্যাটস অলসো ফাইন, ইটস ইওর কল। বাট যেভাবে লেখেন এটাকে হচ্ছে ওই করে আর কি অর্গানাইজ ভাবে লিখতে হবে। আর আইএলটিএস এ আপনার রাইটিং এর একটা ব্যাপার হচ্ছে নাম্বার কম উঠে, কারণ হচ্ছে আমরা লেখার সময় আমরা জানি অনেক কিছু, কিন্তু লেখার সময় লিখতে গেলে আমরা উল্টাপাল্টা করে ফেলি। আর এটা মেইনলি ভুলটা হয় কারণ আমরা হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিসটা বা মেইন এফোর্টটা দিয়ে এক্সাম হলে যায়। এটা এটা আপনার জানা রাখা দরকার, কারণ তার নাম্বার ফ্লাকচুয়েট করে। তো আমাদের দেখা যায় যে মেইন এফোর্ট যেটা, সেটা আমরা দিই হচ্ছে ওই এক্সাম হলে যে। সো এটা কিন্তু করা যাবে না, আমাদের এফোর্ট গুলো আগে হচ্ছে প্র্যাকটিসের মধ্যে দিয়ে রাখতে হবে। এই যে 2 মাস প্র্যাকটিস করবেন, এর মধ্যে হচ্ছে যত এফোর্ট দেওয়া দিতে হবে, কারণ ওই টাইমে যদি আপনি এফোর্ট দেন ওইটা এক্সপেরিমেন্টাল হয়ে যাবে, ওইটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে এক্সামের মধ্যে। এটাই মোস্ট অফ দ্য পিপল করে, ইভেন আমরাও করতাম একদম প্রথম দিকে, যখন আমিও একদম ঠিক করছিলাম।
খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো স্পিকিং, রাইটিং এই দুইটা আপনার হাতে আছে, যেটা আপনি অলমোস্ট অ্যাজিউম করতে পারেন যে কি কি আসবে বা কি টাইপের আসবে। এগুলো যত হিরো ট্রায়াল হিরো যা যা করেন সবগুলোই আপনার এই আগে করে ফেলবেন। এক্সাম হলে যে যদি আপনার ট্রায়াল করতে চান তাহলে কিন্তু ইটস লাইক ওকে। এটা ছিল আপনার পার্ট 1 এর। এখন আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে, গতদিন একটা দিয়েছিলাম হচ্ছে গ্রাফের, আর আজকে হচ্ছে এই যে প্রসেসের একটা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন আছে এখানে, 3টা কোশ্চেন গুলো। এটা হচ্ছে 3 টাইপস অফ প্রসেস। দেখেন, একটা হচ্ছে কিন্তু দুইটা ছবি দেওয়া, আরেকটার মধ্যে টোটাল সাইকেল ম্যানমেড, আরেকটা হচ্ছে টোটাল একটু ডিফিকাল্ট, 3 নাম্বারটা ডিফিকাল্ট, প্লাস ট্রাই, জাস্ট ইউ ক্যান ট্রাই, নো প্রবলেম। এগুলো হচ্ছে আপনার এই সপ্তাহের মধ্যে 2-1টা লেখেন। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ পাই চার্ট, ওগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট কালকেরটা। এবং এই আপনার ডায়াগ্রামটা আপনার 2-1টা লেখেন, লিখে আপনি স্ট্রাকচারটা নিজের হাতে নিয়ে আসেন। এটা ইম্পর্টেন্ট, আগে স্ট্রাকচারটা নিজের হাতে আনতে হবে, আর তারপর যে আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারেন। স্ট্রাকচারটা আনাটা ইম্পর্টেন্ট। ওকে, সো রাইটিং টাস্ক 1 নিয়ে কোনো কোয়েরিজ বা কোশ্চেন আছে কিনা বলেন, না হলে আমরা হচ্ছে রাইটিং টাস্ক। প্রশ্ন ছিল যে এই কোশ্চেন কি 2 টাইপেরই আসে, যে গ্রাফ, পাই চার্ট, এটা একটা টাইপ, আর প্রসেস একটা টাইপ। ম্যাপ বললেন না? বুঝলেন? কোশ্চেন টাইপটা মানে টাস্ক 1 এর জন্য যে গ্রাফ, পাই চার্ট আর ম্যাপ একটা টাইপ, মানে গ্রাফের পাই চার্ট একটা টাইপ, ম্যাপিং একটা টাইপ, আর এই যে প্রসেস গুলো একটা টাইপ, মানে এই 3 টাইপের মোটামুটি। টোটালি মানে বেসিক্যালি টাইপ ভাগ করে, একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন, এই দুটো টাইপে ভাগ করে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে আপনার যেটা আসে ওই কি বলে পাই চার্ট, বার ডায়াগ্রাম, টেবিল, লিনিয়ার গ্রাফ, লাইন অনলি লাইন, তারপর হচ্ছে আপনার আরো মানে গ্রাফ যতগুলো আছে আর কি, গ্রাফের যত ক্যাটাগরি আছে সবগুলো দিতে পারে এটা। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর পিকটোরিয়াল, যেটা পিকটোরিয়ালটার মধ্যে আপনার আসে ম্যাপ আগে এত এরকম ছিল, পরে এরকম, আর অথবা এই যে প্রসেস ডায়াগ্রাম, এগুলা যে কোনো একটা আপনার হচ্ছে আহ দেখাই যে আপনাকে, যদি আমাদের ভাগ করা হয়, প্রথম একটা হচ্ছে গ্রাফস এন্ড টেবলস, এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে আপনার এই যে দেখেন, লাইন গ্রাফ, বার আসতে পারে, পাই আসতে পারে, টেবিল আসতে পারে, মিক্সড চার্ট, এই পর্যন্ত আপনার যে কোনো একটা, এগুলো সবগুলো একই প্যাটার্নের, মানে আপনাকে গ্রাফ থেকে বলতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার এই যে ম্যাপ অর প্রসেস, যেটা আমরা প্রসেসটা এখন করলাম, ম্যাপটা গতদিন পড়ছিলাম। এটার মধ্যে আপনার কোনো ওই টেকনিক্যাল নাম্বারের ইস্যু নেই। নাম্বার যে এত পার্সেন্ট বাড়লো, এত পার্সেন্ট কমলো, ডিরেক্ট এরকম কোনো ইস্যু নেই। কিন্তু এখানে আপনার ডেসক্রাইব করতে হবে কিভাবে হচ্ছে, কি হচ্ছে এই জিনিসটা। আমি কি বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এই দুই টাইপের হচ্ছে থাকে আর কি, এর বাইরে আপনার থাকে না। ওকে, তো আমরা হচ্ছি টাস্ক 1 দেখলাম, রাইটিং টাস্ক 1। আর রাইটিং টাস্ক 2 এর মধ্যে 3টা ভাগ করা যায়, একটা হচ্ছে ওপিনিয়ন বেস কোশ্চেন, একটা হচ্ছে প্রবলেম সলভ বেস কোশ্চেন, আর একটা হচ্ছে ডিসকাশন বেস কোশ্চেন। তিন টাইপের আর কি বলতে পারেন। রাইটিং টাস্ক 2 যেটা, একটা হচ্ছে ওপিনিয়ন চাইবে আপনার কাছে, ডিরেক্ট ওপিনিয়ন, আপনি আপনার ওপিনিয়ন দিবেন। আরেকটা হচ্ছে আপনার প্রবলেম সলিউশন, একটা প্রবলেম বলবে, আপনি একটা সলিউশন বলবেন। আরেকটা হচ্ছে ডিসকাশন বেস যেটা, সেটা আসলে আপনি ডিসকাস করবেন, এখানে আপনার ওপিনিয়নটা ম্যান্ডেটরি না, আপনি ডিসকাস করবেন এটা কেন হচ্ছে। রাইটিং টাস্ক 2 এর কথা বলতেছি এখন। সো আমরা প্রথম যেটা আছে, ওপিনিয়ন টাইপ, প্রবলেম সলিউশন টাইপ, আর ডিসকাশন টাইপ। এক্স্যাক্টলি ঠিক আছে। 3 টাইপ। তো আমরা হচ্ছে আজকে ওপিনিয়ন টাইপটা একটু দেখি। ওপিনিয়ন টাইপের রাইটিং টাস্ক 2, আমাদের এই রাইটিং এর পরে আমরা গ্রামার ক্লাস করবো, কিছু মানে আইএলটিএস শব্দ, অ্যাকচুয়াল গ্রামার না, লাইক আইএলটিএস এর জন্য যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট, আপনার গ্রামার অলরেডি জানেন, তারপর ওগুলো একটু করে আপনার হচ্ছে জিনিসটা সলভ করে রাখতে হবে। তো ওপিনিয়ন টাইপ কোশ্চেন যেটা, এখানে আপনার কথা হচ্ছে আপনাকে আপনার ওপিনিয়নটা দিতে হবে, আপনার নিজের ওপিনিয়ন।
এখানে রাইটিং টেক্সট 2টা একটু কেয়ারফুলি স্লোই যাই, সমস্যা নেই। ফার্স্ট কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে থিসিস স্টেটমেন্টটা। থিসিস স্টেটমেন্ট, সাপোর্টিং আইডিয়া, লিঙ্কার ওয়ার্ড তো জানেন। থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনার এখানে একটা জিনিস খুবই ক্লিয়ার থাকতে হবে, আপনি ওপিনিয়ন বেস কোশ্চেন গুলাতে আপনার ওপিনিয়নটা কি এইটা ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখেই বুঝতে পারতে হবে। যদি এখানে হেরফের করেন আপনার স্কোর ফল করবে, এবং এটা ক্লিয়ার কাট একদম। আপনার ফার্স্ট প্যারাগ্রাফটা যেটা ইন্ট্রোডাকশন, ওটা দেখে রিডারকে বুঝতে হবে যে আপনি আসলে ওপিনিয়নটা কোন দিক যাচ্ছে আপনার, এবং সেটা খুব ক্লিয়ার থাকতে হবে। থিসিস স্টেটমেন্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। যেমন দেখেন এখানে একটা বিষয় আপনাকে যে কোশ্চেন করবে, এখানে দেখেন গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর মানি ইন পাবলিক ট্রান্সপোর্ট দেন ইন বিল্ডিং নিউ রোডস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনার ওপিনিয়ন জানতে চাইছে, আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এখানে আপনার খুব ক্লিয়ার কাট অ্যান্সার থাকতে হবে ফার্স্ট প্যারাগ্রাফে, যে আই স্ট্রংলি এগ্রি, মেবি আই স্ট্রংলি ডিসএগ্রি। এটা ম্যাটার করবে না আপনি এগ্রি করলেন না ডিসএগ্রি করলেন, ওইটা ম্যাটার করবে না, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করবে। আপনি এই যে এই স্টেটমেন্টের সাথে আপনি যদি এগ্রি করেন, ইউ শুড সে এগ্রি, ইন মাই পয়েন্ট অফ ভিউ ইটস আ পজিটিভ implementation. In my point of view, I strongly support government's present idea. Or in my point of view, what I think government should invest more in public vehicles. Fine. মানে আপনার ফার্স্ট প্যারাগ্রাফেই আপনার স্টেটমেন্টটা ক্লিয়ার থাকবে। এটা বারবার বলতেছি কারণ হচ্ছে এটা অনেকেই ভুলটা করে, যে লেখাটাকে খুব সুন্দর করে বোঝানোর জন্য যে লাস্টে যে আমার রিডার বুঝতে পারবে, এরকম একটা চিন্তা থাকে যে লাস্টে যে আমার রিডার বুঝতে পারবে যে আমি আসলে সাপোর্ট করছি না করি নাই। ইট সিমস গুড, একটু সাসপেন্স ক্রিয়েট করতে চাই, বাট এই সাসপেন্সের জন্য আপনার নাম্বারটা 7 বিলো হয়ে যাবে যদি আপনার ফার্স্ট প্যারাগ্রাফে আপনার স্টেটমেন্ট ক্লিয়ার না থাকে। এবং এখানে একটা ওয়ার্ড আছে, টু হোয়াট এক্সটেন্ট। টু হোয়াট এক্সটেন্ট এটার মানে হচ্ছে আপনাকে বলতে হবে আই স্ট্রংলি এগ্রি, পার্শিয়ালি এগ্রি, যে কোনো একটা। আপনার স্ট্রংলি বলতে পারেন, পার্শিয়ালি বলতে পারেন, স্লাইটলি বলতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনারা যেই সাপোর্টে যান স্ট্রংলি লেখেন, সেফ সাইড। পার্শিয়ালি যদি লেখেন পরে ওনারা খুঁজবে যে আপনি পার্শিয়ালি কেন, আপনার সাপোর্টে উইকনেস কি ছিল। আবার স্লাইটলি বললে ওনারা চিন্তা করবে যে আপনি স্লাইটলি যদি এগ্রি থাকেন আপনি ডিসএগ্রি বলতে নাকি কনফিউশন ক্রিয়েট করবে। সো ইটস বেটার টু ইউজ আই স্ট্রংলি এগ্রি অথবা আই স্ট্রংলি ডিসএগ্রি। তো ফার্স্ট দেখেন এখানে ওনারা যে জিনিসটা আপনার থেকে চাইবে, এক নাম্বার হচ্ছে ক্লিয়ার কাট ওপিনিয়ন, আপনার পজিশনটা চাইবে, আপনি কি এগ্রিতে আছেন নাকি ডিসএগ্রিতে আছেন, আপনার পজিশনটা ক্লিয়ার করতে হবে। সাপোর্ট ইট উইথ লজিক্যাল আর্গুমেন্ট এন্ড এক্সাম্পল এন্ড মেনটেন কোহেরেন্স এন্ড কোহেশন। আচ্ছা এগুলা অনেক ডিটেলস, এগুলো আমরা এক্সাম্পল থেকে দেখি। দেখেন আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, নর্মালি 4 প্যাসেজ বা 4 প্যারাগ্রাফটাই রাখলেই সবচেয়ে ভালো। 4টা 5টা করতে পারেন, সমস্যা নেই, 5টা করতে পারেন। সো আমার ফার্স্ট প্যারাগ্রাফ যেটা ইন্ট্রোডাকশন, এখানে থাকবে হচ্ছে আপনার আইডিয়াটাকে প্যারাফ্রেজ করবেন, ওনাদের স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করে আপনার থিসিস স্টেটমেন্ট এখানে দিয়ে দিবেন, যে আমি এগ্রি করি, এই যে আই ফার্মলি বিলিভ দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট ডিজার্ভস গ্রেটার ইনভেস্টমেন্ট। এখানে উনি বলে দিচ্ছে আই ফার্মলি বিলিভ দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট ডিজার্ভস গ্রেটার ইনভেস্টমেন্টস। উনি ওনার সেট ক্লিয়ার করে ফেলছেন ইন্ট্রোডাকশনের মধ্যেই। এরকম আপনাকেও আপনার সেটে ক্লিয়ার করে ফেলতে হবে যে আমার উনি ক্লিয়ার করে আবার উপরে আবার একটা লাইন আছে, while some people agree that roads are vital for economic growth। এই ধরনের কি কোনো কিছু আমাদের অ্যাড করা লাগবে বা করাটা কি ইম্পর্টেন্ট? এক্স্যাক্টলি, কারণ এখানে আপনার স্টেটমেন্টে কি ছিল, গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর মানি ইন পাবলিক ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে রোড, দুইটা বিষয় স্টেটমেন্ট আছে এখানে। সো এখানে উনি বললো কেউ কেউ চিন্তা করে রোড ভাইটাল, হ্যাঁ, কিন্তু আমি বিলিভ করি, আই স্ট্রংলি বিলিভ যে ট্রান্সপোর্টেশনের সাপোর্ট দেওয়া দরকার। কারণ আমার ওই যে কোশ্চেনের মধ্যে 2টা পয়েন্ট ছিল, ওই 2টা পয়েন্টকে আমি কিন্তু নতুন কোনো পয়েন্ট আনতে পারবো না, নতুন পয়েন্ট না, এখানে যেই স্টেটমেন্টটা দেয়া থাকবে ওই স্টেটমেন্টের প্যারাফ্রেজিং করব
এবং সেখানে প্যারাফ্রেজের মধ্যে অথবা পরে একটা লাইন দিয়ে আমাকে বলতে হবে যে আমি এই জিনিসটাকে সাপোর্ট করতেছি। এই যেমন এখানে বলছে আপনার while some people argue that road are vital for the economic growth, যেটা হচ্ছে না এই যে এই পাশের এই জায়গাটাকে বিল্ডিং নিউ রোড এটাকে অর্থাৎ বলছে, বলার পরে তার অপোজিটে একটা স্টেটমেন্ট তুলে দিয়ে আমি আমার বিলিফটা তুলে ধরবো, নাকি আমি যেটা বিলিভ করি তার এগেনস্টে একটা স্ট্রং কজ দিয়ে আমি আমারটা তুলে ধরবো, নাকি এটা ম্যান্ডেটরি যে আমি যেটা বিলিভ করি সেটা অপোজিটটা তুলে ধরাটা বেটার প্রথমে? ওকে, এখানে আসলে ওভাবে না, আপনার লাইক মেইন পয়েন্টটা হচ্ছে আপনাকে এই কোশ্চেন যেটা থাকবে স্টেটমেন্টটা, এখানে যেই ইনফরমেশন গুলো থাকবে ওই সবগুলো ইনফরমেশনই আপনাকে এই জায়গাতে রাখতে হবে। মানে আপনি আপনার সাপোর্টে বলার জন্য ওইটা কিন্তু বাদ দিতে পারবেন না। যদি এরকম থাকতে যে এই স্টেটমেন্টকে আমি অন্যভাবে করি, গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর মানি ইন পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড দেন দ্য বিল্ডিং নিউ রোডস। তা আমি এটা কিভাবে বলতে পারি যে নাওএডেজ পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড, আমি আপাতত সিনোনিম করতেছি না, নাওএডেজ পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড নিউ রোডস are very important for a civilized world. But in my point of view, building new roads are important more important than public transportation improvement. আমি এভাবে বলতে পারি, মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে nowadays people thinks transportation and road, like কি বলে, পাবলিক ট্রান্সপোর্টেশন এন্ড নিউ রোড বোথ আর ইম্পর্টেন্ট। আমি ফার্স্ট এটা বললাম, বলার পরে এবার আমি আমার দিকে চলে যাব যে ইন মাই পয়েন্ট অফ ভিউ অথবা হোয়াট আই বিলিভ স্ট্রংলি দ্যাট বিল্ডিং নিউ রোড, উনি বলছিল পাবলিক ট্রান্সপোর্টেশন, আমি বলতেছি নিউ রোডের কথা, বিল্ডিং নিউ রোডস আর মোর ইম্পর্টেন্ট দেন ডেভেলপিং কমিউনিকেশন সিস্টেম অফ দ্য পাবলিক ট্রান্সপোর্টেশন। সো আমাকে প্রথমে হচ্ছে এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে হবে উইদাউট চেঞ্জিং অর অল্টারিং দ্য মিনিং। আমার প্রথম এই জিনিসটাকে প্যারাফ্রেজ করতে হবে, পরে হচ্ছে আমি আমার নিজের ওপিনিয়নটা দিতে পারবো। হ্যাঁ, অথবা উনি যেটা করছে এখানে স্মার্ট ভাবে লিখছে, উনি উনি দুইটা পয়েন্টই রাখছে, আবার নিজেরটাকে একসাথে বলে দিছে, একসাথে লাস্ট লাইনে নিজেরটাকে বলে দিছে। নাফি ভাই কি এটা ক্যাচ করতে পারছেন ব্যাপারটা? সাইফুল ভাইয়া? জি ভাই, Okay. মানে এখানে তো ফার্স্ট উনি অপিনিয়নটা দিচ্ছে সেটা হলো যে মানে ম্যাক্সিমাম পাবলিক, মানে কিছু পাবলিক রোডের ব্যাপারে ভাইটা নিয়ে করতেছে, বাট ফর ইকোনমিক্যাল গ্রোথ আমি স্ট্রংলি পাবলিক ট্রান্সপোর্টের উপরেই ইনভেস্টমেন্ট কথা যেটা মনে করছি। ওকে ফাইন, মানে তাহলে আমার মেইন যে পয়েন্টটা হচ্ছে আমার যেই কোশ্চেন থাকবে ওইটাকে আমি প্যারাফ্রেজ করব উইদাউট চেঞ্জিং অর অল্টারিং দ্য ওপিনিয়ন, মানে ওদের কথার ওপিনিয়ন চেঞ্জ না করে ওদের স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব, এরপরে অ্যাড করব যে আমার লাইনটা আমি কোন দিকে সাপোর্ট করব, আমি কোন দিকে যাব, ওই জিনিসটা পরে আমি অ্যাড করে দিব। সো এটা কি ভাই আমার এইভাবেই করতে হবে, মানে অথবা যদি কেউ দুই লাইনে করে, দুইটা সেন্টেন্স করে আর কি, ফাইন, না দুইটা আপনি 3-4টা সেন্টেন্স ইউজ করতে পারবেন, সমস্যা নেই, 3টা বা 4টা সেন্টেন্স ইউজ করা যাবে, ইটস ফাইন, ইটস ফাইন ওখানে, বাট অনেক বড় করা যাবে না ইন্ট্রোডাকশনটা। এখানে দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার কোশ্চেনে প্যারাফ্রেজ করা, আর একটা হচ্ছে আপনার ওপিনিয়ন দেওয়া এবং ক্লিয়ার ওপিনিয়ন দেওয়া। এই দুইটা পয়েন্ট আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন থাকতে হবে। এখন এটা গেল বডি প্যারাগ্রাফ 2, যেটা বডি প্যারাগ্রাফ 2 যেটা এখানে হচ্ছে আপনার ই রাখতে হবে, লাইক আমরা যখন বডি প্যারাগ্রাফ 1 বা প্যারাগ্রাফ 2টা বডি 1 বডি 2, এখানে খুব ক্লিয়ার ভাবে দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আপনি যেই জিনিসটাকে সাপোর্ট করলেন, যেমন এখানে ট্রান্সপোর্টেশনটাকে সাপোর্ট করছে এই লোক, তো উনি যে কোনো একটা স্ট্রং লজিক দিবে এর পিছনে, ফার্স্ট লজিক, স্ট্রং একটা লজিক। যেমন এখানে উনি বললো ফার্স্টলি পাবলিক ট্রান্সপোর্টেশন রিডিউসেস ট্রাফিক কনজেশন এন্ড পলিউশন। ওকে, উনি এই লজিকটা দিল, তো এই লজিকটা এটা বলে হচ্ছে আপনার থিস স্টেটমেন্ট, ফার্স্ট যে লাইনটা থাকবে টপিক সেন্টেন্স, এটার নাম টপিক সেন্টেন্স বলে এটাকে। প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটাতে আপনার মেইন যে রিজনটা সেটা বলবেন এবং পুরো প্যারাগ্রাফটাতে পরে ডিসকাস করবেন কেন এই লাইনটা বলছেন। আমার মনে হয় আপনাদের বুঝতে পারিনি এই বিষয়টা।
এগুলো এগুলো একটু ট্রিকি, নাম্বার তোলার জন্য এই জিনিসগুলো লিখে। মানে আমি যে কজটা দেখাইলাম সেই কজটা বললাম আর কি, সেইটা আমি কেন বললাম সেটা রিজনটা আমি লিখবো এক্স্যাক্টলি। পুরো প্যারাগ্রাফটা। কেন বলতে মেন মেন কজটা, তাই তো? অনেকগুলোই তো কারণ থাকতে পারে, তাহলে আমি মেন কজটা প্রথমে ফোকাস করব। এক্স্যাক্টলি, মেইন কজটাকে আপনার কাছে যেটা মেইন মনে হয় সেই মেইন কজটাকে ফোকাস করে ওটা লিখবেন টপিক সেন্টেন্স। এক লাইনের মধ্যে বডি প্যারাগ্রাফ 1 এর ফার্স্ট লাইন থেকে আপনি লিখে ফেলবেন যে এইটা হচ্ছে মেইন কজ, এরপর আপনি ডিসকাস করবেন এখন হ্যাঁ, আমি যে মেন কজটা লিখলাম সেটা তো হয়তো বা দেখা গেল যে একটু লেস ইম্পর্টেন্ট হইতে পারে, সেক্ষেত্রে কি প্রবলেম আছে কিনা? না, ওইটা প্রবলেম নাই। আপনি যেটা ফিল করবেন যেটা মেইন কজ আপনার কাছে মনে হচ্ছে মেইন কজ, তো ওইটাই লিখবেন, সমস্যা নেই। এখানে মেইনলি আপনার ওই যে লজিক্যাল জিনিসপত্র দেখবে না, জাস্ট হচ্ছে রাইটিংটা দেখবে। আচ্ছা, তো এই লোকের কাছে মনে হয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশন ট্রাফিক কনজেশন আর হচ্ছে আপনার পলিউশন কমাতে পারে, উনি এটাকে টপিক সেন্টেন্স লিখে পরে ডিসকাস করলো। পরে আরেকটা রিজন, সেকেন্ড লজিক যেটা আপনার, সেকেন্ডলি ইট প্রমোটস কোয়ালিটি অফ অফারিং অ্যাফোর্ডেবল মোবিলিটি ফর অল সিটিজেন, ওইটাকে লিখবেন ফার্স্ট সেন্টেন্সে, কিন্তু আপনার মেইন পয়েন্টটা লিখবেন, এরপরে হচ্ছে আপনি আপনার ডিসকাশন করবেন। ঠিক আছে, এখন এই যে দুইটা বডি লিখলেন ডিসকাশনের জন্য, দুই বডির দুইটা কারণ আপনি হাইলাইট করলেন, বডি 3ও লিখতে পারেন ইফ ইউ হ্যাভ টাইম এন্ড আইডিয়া, বডি 3 লিখতে পারেন, সমস্যা নেই। এই প্রত্যেকটা বডির মধ্যে চেষ্টা করবেন রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার জন্য, ইটস ইম্পর্টেন্ট। এটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন বডি, যতগুলো বডি লেখেন। আমি কি এটা আপনাদেরকে বুঝতে পারছি যে রিয়েল লাইফ এক্সাম্পলের ব্যাপারটা? এটা ভাই একটু এক্সপ্লেন করবেন, রিয়েল লাইফ এক্সাম্পলটা কি হতে পারে? রিয়েল লাইফ এক্সাম্পলটা মানে হচ্ছে আপনার, আপনি যেমন প্রথম সেন্টেন্সে প্রথম যে এটা আছে বডি প্যারাগ্রাফটা, ওখানে আপনি লিখলেন পাবলিক ট্রান্সপোর্টেশন রিডিউসেস ট্রাফিক কনজেশন, তো এইটার একটা হচ্ছে রিয়েল, কিছু বললেন? এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আপনার, ধরেন আমি একটা আপনাকে দেখাই, দরকার নেই। এই যে এটাকে আমি একটা আপনাকে ইসের মাধ্যমে দেখা, এক্সাম্পলের মাধ্যমে কোশ্চেন অ্যান্সার, এটা দেখুন। যেমন এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি যে একটা যে কোনো একটা এক্সাম্পল, সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড স্টার্ট স্কুল এট আ ভেরি আর্লি এজ, হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটা জিজ্ঞেস করলো একজন। তো এখানে বাচ্চারা আর্লি এজে পড়াশোনা শুরু করতে চায়, এখন দেখেন ইন্ট্রোডাকশন লিখলো, এই যে এখানে কিন্তু ক্লিয়ার বলে দিছে, I firmly believe that starting school too early can hinder social and emotional development. Therefore, children should, এই পরের লাইনটা আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন। এখানে প্রথম কথা হচ্ছে the question of when children should begin formal education has been widely debated. While some argue that early schooling provides intellectual advantage, but I firmly believe that starting school too early can hinder emotional প্রবলেম। ওকে, উনি কিন্তু এখানে এটা বলে দিচ্ছে, ওনার সাইডটা বলে দিল। বিপক্ষে, বাট লেখাটা সুন্দর হয়েছে ওনার। এটা এটা ই করতে হবে, আপনাদের কিভাবে লিখতে হবে, মানে আপনার দুই পাশের পয়েন্টই বলবেন, কেউ এটা বিলিভ করে কেউ এটা বিলিভ করে, বাট আমি এটা বিলিভ করি, আপনার বিলিভটা আপনি লিখে দিলেন। এরপরে দেখেন এই যে ফার্স্ট সেন্টেন্স ইসের ওই বডি প্যারাগ্রাফ 1 এর, proponent of early schooling content that is accelerated academic process and cultivates discipline, তাহলে উনি এখানে মেইন হাইলাইট করতে বুঝলেন, একটু জুম ইন করে দেন। এখানে হলো আপনার যে রাইটার উনি হচ্ছে একাডেমিক প্রসেস আর হচ্ছে ডিসিপ্লিন, এটাকে উনি ফার্স্ট প্যারাগ্রাফে হাইলাইট করতে চাচ্ছেন। ফাইন, এখন দেখেন এখানে উনি এক্সপ্লেন করলো কেন উনি এই ব্যাপারটাকে একাডেমিক প্রসেস এবং ডিসিপ্লিনটাকে বললো। এরপর দেখেন ফর এক্সাম্পল ইন দ্য সেভারাল ইস্ট এশিয়ান কান্ট্রিজ চিলড্রেন বিগেন ফর্মাল এডুকেশন বিফোর দ্য এজ অফ 5, এই যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এই এক্সাম্পলটা খুঁজতেছিলাম।
আপনি প্রথমে তো টপিক সেন্টেন্স লিখলেন, আপনার এই পুরো প্যারাগ্রাফটা অ্যাকচুয়ালি ডিসিপ্লিন আর হচ্ছে একাডেমিক প্রোগ্রেসের উপর থাকবে, এই প্যারাগ্রাফ পুরোটাই। হ্যাঁ, এবং সেখানে আপনি হচ্ছে কেন ডিসিপ্লিন আর ওই একাডেমিক প্রোগ্রেস নিয়ে বলবেন সেটা আপনি এখানে সেকেন্ড লাইনে বললেন, বা থার্ড লাইনে হতে পারে, সমস্যা নেই। পরে আপনি একটা এক্সাম্পল লিখবেন ফর এক্সাম্পল, যেমন এশিয়ান কান্ট্রি গুলা বাচ্চাদেরকে 5 বছরের আগে পড়াশোনা শুরু করা দেয়। মেবি আপনার কাছে এমন হতে পারে যে এক্সাম্পল আপনি জানা নাই, আপনি মেড আপ করতে পারবেন, সমস্যা নেই, বানাইলে বলতে পারবেন। আমি যদি বলি ইস্ট এশিয়ানের বদলে ইস্ট ইউরোপের সাম কান্ট্রিজ, তখন ওরা যদি এটা নিয়ে করে সমস্যা হবে? রেফারেন্স, কখনো রেফারেন্স চায় না ওনারা। এটা ভালো জিনিস, আইএলটিএস আপনার মেড আপ স্টোরি লেখা যায় আনটিল ইটস লাইক টোটালি, লাইক আপনি বলে ফেললেন যে সান রাইজিস ইন দ্য নর্থ, দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ আর ফলস, এটা তো করা যাবে না। বাট আপনি আপনার এক্সাম্পল যে শো করতে পারেন ওই বিষয়টা বোঝানোর জন্য আপনি মেড আপ স্টোরি করতে পারবেন। আপনি একটা স্টোরি বানাতে পারেন, সমস্যা নেই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে একটা বাচ্চা পড়ে গেল এবং গাড়ির নিচে পড়ে গেল, মানতে পারেন আপনি, হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। তারপরে যে এশিয়ান কান্ট্রিজ গুলো এই যে লিখছে উনি এখানে 5 বছর আগে স্টাডি শুরু করে, এটা কোনো রেফারেন্স নাই, এবং এটা রেফারেন্স ওনারা চাবেও না। মেবি এটা অ্যাজাম্পশন, ওনার অ্যাজাম্পশন হতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার। আইএলটিএস এটা ম্যাটার করবে না। আইএলটিএস আপনার থিওরিটিক্যাল নলেজ জাজ করবে না, যেটা করবে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি। হ্যাঁ, সাইফুল ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। মানে টোটালি অ্যাবনর্মাল কিছু না লিখে আমি একটা যে কোনো এক্সাম্পল ক্রিয়েট করেও দিতে পারি আর কি, যেটা সামঞ্জস্যপূর্ণ আর কি। সামঞ্জস্যপূর্ণ ওইরকম আপনি একটা দিতে পারবেন। এবং স্ট্রাকচারটা হচ্ছে কিভাবে, প্রথমে টপিক সেন্টেন্স, এটা অবশ্যই ফলো করবেন, অবশ্যই ফলো করবেন। প্রথমে টপিক সেন্টেন্স, যেখানে আপনার রিডার বুঝে যাবে যে আপনি আসলে এই প্যারাগ্রাফটাতে কি কি নিয়ে আলোচনা করবেন। যেমন উনি একাডেমিক প্রসেস কাল্টিভেটস ডিসিপ্লিন এটা নিয়ে উনি কাজ করবে। এই প্যারাগ্রাফ পড়ে দেখেন, ওটা কোথাও কিন্তু উনি ফাইন্যান্সিয়াল নিয়ে কথা বলবে না। এখানে উনি লাইক বাচ্চাদের গেমস নিয়ে কথা বলবে না, বাচ্চাদের অনেস্টি নিয়ে কথা বলবে না। এই প্যারাগ্রাফ পুরোটাই আপনার থাকবে প্রোগ্রেস, একাডেমিক প্রোগ্রেস, ডিসিপ্লিন, এটার উপরে। আবার পরের প্যারাগ্রাফটা দেখেন, ইন কন্ট্রাস্ট জেলিং ফর্ম এডুকেশন অ্যালাউ পিপল টু ডেভেলপ এসেন্সিয়াল সোশ্যাল ইমোশনাল অ্যান্ড কগনিটিভ স্কিল। এখানে উনি সোশ্যাল ইমোশনাল কগনিটিভ স্কিল নিয়ে কথা বলছে। এই প্যারাগ্রাফে আপনি কোথাও ওই ডিসিপ্লিন পাবেন না এই প্যারাগ্রাফটাতে। এই প্যারাগ্রাফটাতে আপনি কোথাও আর কি ছিল যে একাডেমিকের ব্যাপারে পাবেন না। এই প্যারাগ্রাফটা পুরোটা দেখবেন আপনার সোশ্যাল ইমোশনাল কগনিটিভ স্কিল নিয়ে কথা বলছে। এই যে দেখেন, ইন কন্ট্রাস্ট জেলিং ফর্ম এডুকেশন অ্যালাউ চিলড্রেন টু ডেভেলপ এসেন্সিয়াল সামথিং 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 রিসার্চ ইন ডেভেলপমেন্ট সাইকোলজি কগনিটিভ স্কিল, কগনিটিভ স্কিল। কগনিটিভ মানে হচ্ছে ওই যে আপনার কগনিটিভ, এটা বাংলায় কি বলে, অনেকটা নিউরোলজিক্যাল, যে আপনার মানে কি বলে সোশ্যাল রেসপন্সেস গুলা। মানে আপনার এখানে যেমন ধরেন একটা হাত দিলে আপনি বুঝে যান না, কেউ হাত নাড়ালে আপনি বুঝে যান না যে একটু হাত নাড়াচ্ছে। ইট ইজ এ কগনিটিভ স্কিলস, মানে একটা নিউরোলজিক্যাল, আপনার ইমিডিয়েট রেসপন্স করা, যেটা বাংলায় টার্মটা কি বলে আমি নট শিওর। তো অচেতন বা সচেতন সচেতন অ্যাটিটিউড, যেটা কগনিটিভ স্কিল। সো এখানে উনি হচ্ছে সোশ্যাল ইমোশনাল কগনিটিভ স্কিল নিয়ে কথা বলবে। ওই পুরো প্যারাগ্রাফটা কিন্তু এটা নিয়ে থাকবে। এখানে আপনার নিয়ে থাকবে না, অন্য কিছু আপনি আনতে পারবেন না, ঠিক আছে? সো এই যে এখানে রিসার্চ ডেভেলপমেন্ট এক্সাম্পল থাকবে এখানে একটা, এই যে ফিনল্যান্ড প্রোভাইডস আ নোটেবল এক্সাম্পল, enrolling children at the age of 7 while consistently ranking something something। এখানে এক্সাম্পল দিল ফিনল্যান্ডের একটা এক্সাম্পল। ইটস মেবি ট্রু মেবি ফলস, ওই জন্য, বাট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করবে না। হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, বাট উনি একটা এক্সাম্পল দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এক্সাম্পল দিতে হবে। আপনি টপিক সেন্টেন্স লিখলেন, একটু ডিসকাস করলেন, পরে এক্সাম্পল দিলেন একটা। হ্যাঁ, সো পরে ইন কনক্লুশন আপনি আপনার কনক্লুশন লিখবেন। অবশ্যই আপনি প্রথমে যে জিনিসকে সাপোর্ট করছেন, প্রথমে আপনি কনক্লুশনে সেই জিনিসটাকে সাপোর্ট করবেন। এটা
আসলে কমন সেন্স, এটা ঝামেলা হয় না, বাট তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয় কি, প্রথমে একটা জিনিস সাপোর্ট করে প্যারাগ্রাফ লিখে পরে যে আবার আরেকটা জিনিস সাপোর্ট করে, এটা কিন্তু মেজর প্রবলেম। এটা হলে নাম্বার একদম ড্রাস্টিক্যালি ফল করবে। আপনার এইখানে যেমন ক্লিয়ার কাট কথা থাকবে যে আপনি আর্লি স্কুলিংটাকে পছন্দ করতেছেন না, এটা আপনি এখানে বলছেন ইন্ট্রোডাকশনে। আপনার কনক্লুশনেও আদার ল্যাঙ্গুয়েজে এটাই বলবেন যে আপনি আর্লি স্কুলিংটাকে সাপোর্ট করতেছেন না। হ্যাঁ, সো আমি কি এই জিনিসটা বুঝতে পারছি সাইফুল ভাই? জি ভাই, বুঝতে পারছি। সো এই যে দেখেন, ফার্স্টে আমাদের হচ্ছে থিসিস স্টেটমেন্ট, যেটা আমরা এখন বললাম ইন্ট্রোডাকশন, যেটা যেমন দেখেন, যখন আপনি কোন স্টেটমেন্টের সাথে এগ্রি করেন, আপনি বলতে পারেন আই কমপ্লিটলি এগ্রি দ্যাট সামথিং সামথিং, যে কোনো আপনার আপনার আই কমপ্লিটলি এগ্রি, আই স্ট্রংলি এগ্রি, আই ফার্মলি এগ্রি, এনিথিং। অথবা যদি আপনি অন্যভাবে বলতে চান, ইন মাই ওপিনিয়ন দিস ইজ গুড আর দিস ইজ ব্যাড। বাট যদি আপনাকে কোশ্চেনটা এমন থাকে যে টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট, এই টাইপের কোশ্চেন থাকলে আপনাকে ক্লিয়ার কাট অ্যান্সার দিতে হবে, আই কমপ্লিটলি এগ্রি। হোয়াট এক্সটেন্ট না, কোশ্চেনটা কতটুকু এগ্রি করেন, কতটুকু ডিসএগ্রি করেন, ওইটাকে আপনাকে বলতে হবে। আপনি কমপ্লিটলি এগ্রি করেন, কমপ্লিটলি এগ্রি করেন না। আরো কিছু বলতে পারেন, পার্শিয়ালি এগ্রি বলতে পারেন, বাট এটা একটু একটু অ্যাভয়েড করার কারণ হচ্ছে কি, আপনি যখন বলবেন পার্শিয়ালি এগ্রি, ওনারা লিখার মধ্যে খুঁজতে থাকবে যে আপনি কেন পার্শিয়ালি এগ্রি করলেন, ফুললি এগ্রি করলেন না। আর ওই জিনিসটা আপনি লিখাতে না থাকলে নাম্বার কমবে, এটা কনফিউজিং হয়ে কনফিউজিং হয়ে কনফিউজিং হয়ে যাবে। সো এটা বেটার যে আপনি স্ট্রংলি বলেন, না করলে স্ট্রংলি বলেন লেখার জন্য। পার্শিয়ালি বলে ওনাদেরকে কনফিউজ করার দরকার নাই। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে দিস এসে উইল ডিসকাস হুইচ এ মেজর মিস্টেক। মানে আপনি লিখলেন, লিখে বললেন দিস এসে উইল ডিসকাস অ্যাবাউট দিস থিং, আপনার ওপিনিয়ন আপনি দিলেন না। আপনি এসে কি বলবে সেটা বলা শুরু করলেন, দরকার নাই। আপনার ডিরেক্টলি ওপিনিয়ন দিতে হবে, কমপ্লিটলি এগ্রি, ডিসএগ্রি, সামথিং। সো এবার হচ্ছে আপনার আইডিয়া গুলো কেমনে করবেন, বা বডি বডি ওয়ান বডি টু কিভাবে লিখবেন। মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, রিয়েলিস্টিক এক্সাম্পল। মেইন আইডিয়া, টপিক সেন্টেন্স, মেইন আইডিয়া, টপিক সেন্টেন্স। আপনার ওই প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলবে, টপিক সেন্টেন্স, তারপর এক্সপ্লেন করলেন, তারপর এক্সাম্পল দিলেন, দ্যাটস ইট। বডি টু শেষ। বডি থ্রি সেম, অথবা বা আপনার বডি যতগুলো লেখেন আর কি, সাপোর্টিং, সবগুলো একই একই প্যাটার্ন ফলো করবে। মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। ওকে, এই যে দেখেন এখানে একটা ব্যাপার বলছে, সাপোর্টিং আইডিয়া, পাবলিক ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস ট্রাফিক কনজেশন। এখানে ট্রাফিক কনজেশনটাকে উনি এই প্যারাগ্রাফটার জন্য, মানে এই 2 নম্বর প্যারাগ্রাফ বা 3 নম্বর প্যারাগ্রাফের জন্য হাইলাইট করতেছে। দেখেন এখানে, when cities expand metro bus system, fewer people depend on the private car, this lead to smoother traffic flow and shorter commuting time। এখানে কিন্তু উনি ট্রাফিক কনজেশন নিয়ে কথা বলছেন, এখানে ট্রাফিক নিয়ে কথা বলতেছে, পলিউশন নিয়ে কোনো কথাই বলবে না। এটা আপনারাও করবেন, একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্সে যে জিনিসটা হাইলাইট করবেন, বডিতেও ওই জিনিসটা হাইলাইট করবেন। এখানে ট্রাফিক কনজেশন, এখানে পলিউশন, মেজর প্রবলেম। আর পরে একটা এক্সাম্পল দিবেন যে ফর ইনস্ট্যান্স আফটার দ্য এক্সপেনশন অফ দ্য সুল মেট্রো এভারেজ ট্রাভেল টাইম ডিক্রিজ বাই নিয়ারলি 30%। মেবি এটা সত্য না, ডাজন্ট ম্যাটার। ওকে, সো কিছু কিছু মিস্টেক বলি। সাপোর্টিং আইডিয়াকে আপনি রিপিট করাটা দরকার নাই, আপনি একটা সাপোর্টিং আইডিয়া দিবেন, একবার পলিউশন নিয়ে দিলেন, একবার ট্রাফিক কন্ডিশন নিয়ে দিলেন। এক্সাম্পল আনরিয়েলিস্টিক দিয়ে দিলে, ইন মাই কান্ট্রি like people used to fly the car, it doesn't mean, এটা ম্যাটার করে না, এটা লিখা যাবে না যে ইন মাই কান্ট্রি পিপল স্টার্ট ফ্লাইং দ্য কার, নো নো নো। আপনি আরেকটা ব্যাপার এটা বলে রাখি, সেটা হচ্ছে রাইটিং এ সবকিছু ইন জেনারেল লিখবেন, ইভেন স্পিকিং এও। রাইটিং, স্পিকিং দুইটাতেই ইন জেনারেল লিখবেন। ইন জেনারেল মানে হচ্ছে আপনার নিজের পার্সোনাল কোনো ওই দিবেন না, এক্সাম্পল দিবেন না।
পার্সোনাল এক্সাম্পল দিবেন না, ইন জেনারেল এক্সাম্পল দিব দিলে ইন জেনারেল যে গ্লোবাল এটা হয়, গ্লোবাল ন্যাশনাল এটা হয় এরকম, বাট আপনি একদম পার্সোনাল এক্সাম্পলে যাবেন। এটা স্পিকিং ও সেম, ডোন্ট গো ফর দিস। আর হচ্ছে টু জেনারেল কিছু না লেখাটাই ভালো। কোনো কিছু এখানে কিছু ভোকাবুলারি লিস্ট আছে, পয়েন্ট অ্যাড করতে হলে এগুলো দিবেন, কন্ট্রাস্ট করতে হলে এই ওয়ার্ড গুলো, কজ ইফেক্ট, এরকম ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। দিস আর ফাইন। ওকে, ডেভেলপিং সাপোর্টিং আইডিয়া, টপিক সেন্টেন্স, এক্সপ্লানেশন, এক্সাম্পল, এটা হচ্ছে মেইন। এই যে আচ্ছা, এখানে একটা আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন। Rewrite the paragraph below by using 5 linking words. এখানে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারবেন আপনারা এই জায়গাতে। হুম, বুঝে নেই, দেখতেছি দেখতেছেন? আচ্ছা, এখানে আপনার মতো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন কিনা দেখেন। এইটা ভাই প্রথমটা লেখা যায় না ভাই, যে 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 ওয়ার্কস অফ মানি বাট স্পেস প্রোগ্রামার ভেরি এক্সপেন্সিভ। Add, Multiple thing that add further. specializes the rest of money and is going to be expensive. হ্যাঁ, ফাইন। এন্ড মানে এটা দুইটা কিন্তু দেখছে, মানে মিনিংটা একটু জানতে হবে আর কি। হ্যাঁ, many people think that space research is a waste of money and space programmer very expensive. Moreover, space programs are very মানে অনেকে টাকা নষ্ট করা মনে করে এবং এটা হচ্ছে আসলে অনেক কস্টলি, এরকম বলতে পারেন। Moreover and additionally, ফাইন। এরপর দেখতে পারেন the money could be এটা কিভাবে লেখা যায়, যে besides the money could be বা on spent the on on health and education. fine. Besides, on the other hand, On the other hand, however, this is fine. Space এটা কিভাবে লেখা যায়, not only space exploration gives us new technology but also it is important for human purity. fine. That's absolutely fine. You can change it. এই এই যে এই জিনিসটা পড়ানোর কারণ হচ্ছে কি, আপনারা যখন কম্পিউটারে লিখবেন মেইন এক্সামে, লেখার পরে ওটা তো 5 মিনিট পড়বেন, লাস্টে রিভিশন টাইম থাকতে হবে 5 মিনিট অবশ্যই। ওই পড়ার সময় এরকম যখন পড়বেন তখন মাঝখানে একটা লিঙ্কটা দিয়ে থাকবেন, প্রথম দিকে ভুলে গেলেও লাস্ট রিভিশনের সময় লিঙ্কের গুলো দিতে পারবেন। তো এটার জন্য হচ্ছে এটা পড়াটা ইম্পর্টেন্ট, যাতে করে আপনারা লিঙ্কের গুলো অ্যাড করতে পারেন। ওকে, সো আচ্ছা, এটা আমরা শুরু করব। আমরা এর আগে একটা ছোট্ট, নাফি ভাই আপনি যে ইকো আসতে পারেন, আপনি যে মুগ্ধ আসতে পারেন, নাফি ভাই মুগ্ধ আসতে পারেন। হ্যাঁ, আপনি যে মুগ্ধ আসেন, আমি ছোট একটা ব্রেক দিচ্ছি 3 মিনিট বা 5 মিনিটের। সাইফুল ভাইয়ের মধ্যে কোনো কাজ থাকলে কাজ করে আসতে পারেন 5 মিনিটসের, ছোট একটা break। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভাই চলে আসছেন, নাফির ভাই চলে আসছেন, সাইফুল ভাই কি আছেন নাকি? আচ্ছা, 5 মিনিট। সাইফুল ভাই চলে আসলে তখন আমরা শুরু করে দিব। ওকে, নাফির ভাই এমনি এটা বুঝতে পারতেছেন টোটাল? বুঝতে পারছি, পড়তে হবে আসলে, পড়ার ডেট নেই। একটু পড়া লাগবে আপনার হচ্ছে। আমাকে এক্সাম দিতে হবে। বললো যে, বললাম যে একটু একটা প্র্যাকটিস যদি দেখি বা ভাইয়া কথাগুলো ল্যাকিং হচ্ছে, মানে আটকে যাচ্ছে কথাগুলো। সরি, এখন শোনা যাচ্ছে? আপনি কথা বলেন তো, আমি নাও ইটস ফাইন আই থিংক। জি, এখন বলুন। চার শেষের দিকে প্র্যাকটিস, বাসায় কিছু প্র্যাকটিস পারা যাবে। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, ওইটাই আর কি। যাই হোক, আহ, এর মাঝে হচ্ছে সাইফুল ভাই আপনি আসছেন, আসলে আমাকে একটু নক দিয়েন। না না না, এটা এখন ক্লাস না, ফাইন। আচ্ছা, উনি আসুক, আমরা ততক্ষণ একটা ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে নাফি ভাই মনে হয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা একটা কোশ্চেন করলো কি, একটা কোশ্চেন হচ্ছে আপনার, সাম পিপল থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন ফাস্টার ট্রেন while others believe there are more important priorities. Fine. Faster train, other important priorities. এটা নিয়ে ওরা কথা বলতে যাচ্ছে। Discuss both view and give your opinion. দুইটা এখানে কিন্তু ট্র্যাডিশনাল কথা আছে, এখানে দুইটা ভিউকে আপনাকে ডিসকাস করতে হবে এবং আপনার ওপিনিয়ন আপনাকে দিতে হবে। সো ইফ নাফিস ভাই যদি দেখে থাকেন তাহলে একটু এই যে ফার্স্টের প্যারাগ্রাফটা পড়েন, এখানে কালার করা আছে অনেকগুলো, লাল মানে ভুল না, লালটা মানে ভুল না, জাস্ট নোট করার জন্য। আচ্ছা, while some argue হুম। that, ভাই একটু জুম ইন করলে বেটার হয় যদি আমি আচ্ছা, পারো পড়তে। while some argue that investing in high speed railway can boost national economy, দেখা যাচ্ছে না, আর একটু জুম আউট করেন তাহলে, নাহলে পুরোটা আমি একসাথে পড়তে পারবো না। আচ্ছা আচ্ছা, জুম আউট করবো আমি কি এভাবে অথবা আমি আপনাকে কাজ করি দিয়ে দিব আপনাকে আমি। এভাবেই রাখেন, সমস্যা নেই, আমি পড়তেছি। আচ্ছা, তাহলে একটু বড় করি, দাঁড়ান হ্যাঁ, দেখেন। এখন ঠিক আছে। While some argue that investing in high-speed railway can boost national connectivity, others believe that public funds should instead target essential sectors such as healthcare and education. Personally, I agree that social service deserve greater priority because they directly involve quality of life and promote long-term equity within society. ফাইন, এইখানে যদি আমরা একটু ও ভাইও চলে আসছেন, সাইফুল ভাইও চলে আসছেন, ফাইন। আমরা হচ্ছে একটা একটা জাস্ট টাস্কে মানে এখনই করবো, ডিসাইড করবো এটাকে। এখানে যেটা বললো পাবলিক, some people think that government should spend money on faster train while other believe there are some other priorities. Fine, faster train and other priorities. এখানে যে প্যাসেজটা লিখলো ইন্ট্রোডাকশনটা, এখানে উনি কি করলো, while some argue that investing in high speed railway can boost national connectivity, একটা পয়েন্ট ফাস্টার ট্রেন কিন্তু বলে নাই, উনি বলছে হাই স্পিড রেলওয়ে, 1 নম্বর পয়েন্ট, হাই স্পিড রেলওয়ে, ফাস্টার ট্রেন না। Other believe that public funds should be instead target essential sectors such as, উনার এক্সাম্পল, হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। দুই পাশে উনি ডিসকাস করছে, একটা হচ্ছে হাই স্পিড ট্রেন, ফাস্টার ট্রেন, আর একটা হচ্ছে আদার ইম্পর্টেন্স। এখন পার্সোনালি আই অ্যাগ্রি
এখানে কিন্তু আই স্ট্রংলি অ্যাগ্রি বলে নাই। কেন বলে নাই? বিকজ টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এটা কিন্তু কোশ্চেন নাই, জাস্ট জিজ্ঞেস করছে আপনার ওপিনিয়ন কি। সো এখানে আপনার আই স্ট্রংলি বিলিভ দরকার নাই। Personally, I agree that social service deserves greater priority because they directly improve quality of life and promote long-term something equality within the society. উনার ওপিনিয়ন কিন্তু উনি ক্লিয়ার বলে ফেলছে যে উনি চাচ্ছে আপনার আদার্স ফাস্টার ট্রেন চাচ্ছে না। এরপরে সাইফুল ভাইয়া আছেন? আসি ভাই। এই যে পরের প্যারাগ্রাফটা দেখেন, এখানে উনি ওনার স্টেটমেন্ট ক্লিয়ার করলো। পরের প্যারাগ্রাফে হাই স্পিড ট্রেন ইনডিড অফার বোথ ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস। এখানে ইকোনমি এনভায়রনমেন্ট এটা নিয়ে উনি কথা বলছে। দেখেন পরে যে ব্লু লাইনটা, দে ক্যান রিডিউস এয়ার ট্রাফিক, লোয়ার কার্বন ইমিশন, এনকারেজ ট্যুরিজম বাই কনসিডারিং সামথিং। এখানে উনি কেন ইকোনমি এবং এনভায়রনমেন্ট, দেখেন এখানে কিন্তু লোয়ার কার্বন এনভায়রনমেন্টকে সাপোর্ট করে, ট্যুরিজম ইকোনমিকে সাপোর্ট করে। উনার ফার্স্ট যে লাইনটা, ওই লাইনটাই সাপোর্টে সব। তারপর দেখেন ফর এক্সাম্পল জাপানস সামথিং নেটওয়ার্ক হ্যাজ ড্রামাটিক্যালি শর্টেন্ড বিজনেস ট্রাভেল টাইম। এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। কিন্তু ব্যাপারটা দেখেন উনি কিন্তু সাপোর্ট করে নাই, উনি কিন্তু আপনার ওই যে ফাস্টার ট্রেনকে সাপোর্ট করে নাই, উনি সাপোর্ট করছিল হসপিটাল এডুকেশনকে। এই যেখানে দেখেন উনি কিন্তু হসপিটাল এডুকেশন সাপোর্ট করছে, বাট এখানে উনি ফাস্টার ট্রেনের সাপোর্টে কথা বলতো, তাই না? এটা অপোজিট মনে হয়ে যাচ্ছে ওনার কথার। জি জি। সো এই কাজটা করার কারণ হচ্ছে এখানে ছিল ডিসকাস বোথ ভিউ। এর জন্য ওনাকে ফোর্সফুলি ট্রেনের ভালো দিকটাও বলতে হবে। তারপর দেখেন যেহেতু বললো ভালো দিক, হাউএভার এবার উনি উল্টে যাচ্ছে কথাটা। হাউএভার ডিসপাইট দিস বেনিফিট সাচ প্রজেক্ট অফেন ডিমান্ড এনরমাস ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এন্ড অনগোয়িং মেইনটেন্যান্স কস্ট। এরপরে উনি কিন্তু আবার উনার লাইনে চলে আসছে। এখানে ট্রানজাকশনটা বুঝতে পারছেন, এটা খুব ক্রুশিয়াল একটা ট্রানজাকশন হয়েছে এখানে, মানে ট্রান্সফারটা খুব বুঝতে পারছি। স্মুথ। মানে যেহেতু প্রথমত ফাস্টার ট্রেন সম্পর্কে উনি বলছে ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ নিয়ে, তারপর ওটা ডিসক্রাইব করছে কেন, তারপর একটা এক্সাম্পল দিল, তারপরে উনি আবার টার্ন করে চলে গেল যে এই বেনিফিট থাকা সত্ত্বেও কেন উনি ওনার ইয়েটা সাপোর্ট করছে আর কি, এডুকেশনটা। এক্স্যাক্টলি এটা কেন করলো? কারণ উনি তো সাপোর্ট করছে হচ্ছে হেলথ কেয়ার এবং এডুকেশনকে, উনি কিন্তু ফাস্টার ট্রেনকে প্রথমেই সাপোর্ট করে নাই। না। হ্যাঁ, যার কারণে উনি পরে কথা ঘুরে ফেলতে হয়েছে। আর এইটুকু রাখতে হয়েছে কারণ হচ্ছে উনাকে দুইটা ভিউ বলতে হবে, এর জন্য রাখছে। দিস ফান্ড কুড আদারওয়াইজ বি চ্যানেলড ইনটু সামওয়্যার এলস। এক নম্বর বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন। 2 নম্বর বডি প্যারাগ্রাফ দেখেন কনভার্সলি ইনভেস্টিং দ্য হেলথ কেয়ার এন্ড এডুকেশন, যেটা উনি ফার্স্টে বলে আসছে সাপোর্ট করছিল। দেখেন সাস্টেনেবল প্রসেসের জন্য এটা দরকার। এরপর কেন দরকার একটা এক্সাম্পল দিল, এই যে ফর ইনস্ট্যান্স কান্ট্রি সামথিং একটা এক্সাম্পল দিল ফিনল্যান্ডের ব্যাপারে। such long term outcome demonstrates that social investment produces benefit far beyond those of physical infrastructure. এখানে কিন্তু উনি কোনো নেগেটিভে যায় নাই, উনি ওনার সাপোর্টে আছে এই প্যারাগ্রাফটাতে। এবং ফাইনালি উনি কনক্লুশন লিখলো, although high speed railway provide something, allocating public fund for the education and healthcare drives and deliver deeper and more enduring advantage. প্রথমে যেটা তুমি সাপোর্ট দিছিল, লাস্ট দুটাকে সাপোর্ট দিছে। হ্যাঁ, সো এটা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা লেখা। এটা দেখে কালার গুলা হচ্ছে কি আপনার, লাল কালার গুলা হচ্ছে টপিক সেন্টেন্স, ব্লু কালারটা হচ্ছে কেন এটাকে উনি সাপোর্ট করছে একটু ডিসকাশন, গ্রিনটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, এটা মনে রাখতে পারলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে একটা এখানে দেখেন আপনাদের প্র্যাকটিস সেকশন আছে কয়েকটা। Some people believe that children should start school early age. এই তিনটের আবার অ্যান্সার দেওয়া আছে আরেক জায়গায়। সো আপনারা এটাকে দেখবেন। এখানে দেখেন, এখানে আমার একটা আসছে, environmental problem can only be solved by the government. To what extent do you agree or disagree? ইম্পর্টেন্ট একটা। 2 নম্বরটা দেখেন, advance in technology have made it easier for people to work from home. Do the advantage outweigh the disadvantage? এই টাইপের কোশ্চেন আসে এবং এই টাইপের কোশ্চেন গুলো নিয়ে কনফিউশন হতে পারে। এই লাইনটা মানেটা বুঝতে পারছেন? 2 নাম্বার, ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ।
এটা মানে কিন্তু অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। যদি হয় আপনি বলবেন ইয়েস, অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। যদি না হয় অ্যাডভান্টেজ ডাজন্ট আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই আউটওয়ে ওয়ার্ডটা আপনাদেরকে কনফিউজ করতে পারে। মানে অ্যাডভান্টেজটা ছাড়িয়ে গেছে কিন্তু। এক্স্যাক্টলি। তো আপনি যেটা লিখবেন ইন্ট্রোডাকশনে ওই সাপোর্টে কিন্তু আপনার পড়া লিখতে হবে, রিমেম্বার। নাফি ভাইরা বুঝতে পারছেন আউটওয়ের ব্যাপারটা? জি ভাইয়া। ফাইন। আচ্ছা, তাহলে আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এটা তো গেল। এই যে লাইক এখানে আপনাদের একটা কোশ্চেন ব্যাংক আছে। এটা হচ্ছে আপনার ওপিনিয়ন বেস কোশ্চেন ব্যাংক। এডুকেশন রিলেটেড 5টা, টেকনোলজির 5টা, হেলথের 5টা, সবগুলো 5টা 5টা করে দেওয়া আছে। এগুলো করার কারণটা হচ্ছে কি, আপনি যদি লিখতে নাও পারেন সবগুলা পরীক্ষার আগ পর্যন্ত, অ্যাটলিস্ট আইডিয়াটা জেনারেট করে যান। কারণ পরীক্ষার হলে যে আইডিয়া জেনারেট করতে গেলে আপনার অনেক টাইম কনজিউম হবে। সো এগুলা যদি জেনারেট করে আপনার এর বাইরে নর্মালি আসে না ওপিনিয়ন বেস হলে। এরকম প্রবলেম সলভ আছে, এরকম হচ্ছে আপনার আরেকটা আছে ডিসকাশন বেস আছে। সো এই কোশ্চেন গুলো আপনি অবশ্যই মানে অ্যাটলিস্ট আইডিয়াটা করে যান আগেই। হ্যাঁ, এবং মাঝে মাঝে 2-1টা লিখবেন এই কোশ্চেন ব্যাংক থেকে। এখন আমরা যে টাস্ক টুয়ে পড়লাম, একটা তো ভাই প্রথমে যেটা পড়লাম ওপিনিয়ন, যে আমি ডিসএগ্রি বা এগ্রি কিনা সরাসরি। এরপরে যেটা বলেন ডিসকাস বোথ ভিউ, মানে প্রথমে আমরা যেটাকে ডিসএগ্রি করব সেটা ভিউটা ডিসক্রাইব করলাম, তারপরে ওইটা ওইটাকে আমরা কেন, আমি যেটা লাইক করছি সেটার চেয়ে ওইটা লেস কেন, সেটাকে হাউএভার দিয়ে আমি এটাকে ওভারকাম করে চলে আসলাম। তারপরে প্যারাগ্রাফ 2 এসে আমার এটা লিখলাম। আর এরপরে যেটা দেখলেন যে অ্যাডভান্টেজ আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ, এইটাতে যেটা বুঝলাম যে আমি যে টেকনোলজিটা অনলাইন ওয়ার্ক জন্য অ্যাডভান্টেজ বা বেশি না ডিসঅ্যাডভান্টেজটা বেশি, মানে কোনটা অ্যাডভান্টেজটা আবার এটাকে ওভারকাম করে কিনা, মানে এই 3 টাইপের কি কোশ্চেন আছে এরকমই? ওপিনিয়ন বেস, শুধু এটা হচ্ছে ওপিনিয়ন বেস। এরপরে আবার প্রবলেম সলভ আছে, আচ্ছা আবার আচ্ছা ডিসকাশন, আরো 2টা আছে, আর 2টা জনরা আছে। এটা হচ্ছে এটা একটা হলো জনরা opinion based। আচ্ছা, বুঝতে পারছি। ওপিনিয়ন বেস মধ্যে। সো এগুলা হচ্ছে আপনি এগুলো লিখতে পারলে ভালো, সব না লিখতে পারলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট আইডিয়াটা করে যাবেন, যাতে আপনার পরীক্ষার হলে যে এই জিনিস আইডিয়া করতে না হয়। আর তখন ওই টাইমে আইডিয়া করে লিখা ইটস একটা নাম্বার difficult কনজিউম। ব্যাপার। হ্যাঁ, এটা। আর এখানে কিছু হচ্ছে আপনার এক্সাম্পল লিখা আছে স্ট্যান্ডার্ড, এগুলো পড়লে আপনি হয়তো বুঝতে পারবেন একটু যে আসলে কিরকম লিখা হতে পারে। আইডিয়া নিতে পারবে। আইডিয়া নিতে পারবেন। আপনার এটা পড়ে আপনি নিজে নিজে লিখলেন আবার নিজের মতো করে, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে। সো এগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আমরা আজকে হচ্ছে প্রসেস ডায়াগ্রাম করলাম টাস্ক 1 এর, আর হচ্ছে টাস্ক 2 এর ওপিনিয়ন Opinion। বেসড এটা করলাম আর কি। জি। ঠিক আছে। সো এটুকু নিয়ে কারো কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর হচ্ছে আগামী আগামী হচ্ছে ফ্রাইডেতে কিউ কার্ড 5টা, এটা একেও বলছি আমি, ওই যে নাফিকাকে বলে রাখছি, কিউ কার্ড প্রথম 5টা, এগুলো আপনার হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, আমরা ওইটা করব। আর হচ্ছে এটুকু ছিল আজকের। নাফি ভাইয়া কি করতে পারেন, আর সাইফুল ভাইয়ার সেলফ ইন্ট্রোডাকশনটা করছেন, সেলফ ইন্ট্রোডাকশন। এটা ভাই আমি আসলে সরি ভাই প্র্যাকটিস করতে পারি না, একটু কালকে ছিল পার্সোনাল ওয়ার্ক ছিল। এটা আমি ভাই আগামী ফ্রাইডেতে দিই ভাই। ফাইন ফাইন, ঠিক আছে তাহলে। করা দরকার আছে আমার পুরো সেলফ হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা। এটা কি আমাদের বেসিক্যালি আমাদের সম্পর্কেই দিব, মানে যেমন আমার নাম দিয়ে তারপর আমি বললাম যে আমার প্রফেশন কি, আমি কোনটা লাইক করি, কোনটা কি কি ডিসলাইক করি, আমার প্রফেশনাল লাইফে আমি কি কি কাজ করি, এটা কোনো এক্সাম্পল দেওয়া দরকার আছে, বা আমার দিতে এক্সপিরিয়েন্স? ছোট ছোট আপনার অ্যাকোমোডেশন, আপনার ফ্যামিলি, তারপর হচ্ছে আপনার এডুকেশন আচ্ছা লাগবে। আর এক্সাম্পল ছোট ছোট দিতে পারেন, ছোট ছোট 2 লাইন এক্সাম্পল, 1 লাইন এক্সাম্পল দিতে পারেন, এটা প্রবলেম নেই। তারপর আচ্ছা হচ্ছে ঠিক আপনাকে আবার এক্সামিনার কোশ্চেন করবে কিছু। আচ্ছা। কনক্লুশনটা কিভাবে দিব ভাই এটা, মানে
That's all about me. That's all about me. Thank you for listening. এরকম দিতে পারেন, অথবা দ্যাটস অল অ্যাবাউট মি ইজ ফাইন, এটাও বলতে পারেন। আরেকটা ব্যাপার যে জানতে চাচ্ছিলাম সেটা হলো সেলফ ইন্ট্রোডাকশনের আমরা যখন বলি তখন তো প্রথমে তো ফ্যামিলি বললাম, তারপর নিজের কাজ সম্পর্কে বললাম, তারপর আমার হবি গুলা বললাম, আমি কি লাইক করি বা ডিসলাইক করি, আমি কোথাও ভিজিট করছি কিনা, এগুলা কি এইভাবে স্টেপ বাই স্টেপ বলবো? হুম হুম, এগুলো ঠিক স্টেপ আছে, বাই স্টেপ। ভিজিট করাটা লাগবে না, ভিজিট লাগবে না, আপনি কোথাও ভিজিট করছেন কিনা ওইটা দরকার নাই, ওইটা কিউ কার্ডে আমার চলে হবি যাবে। গুলা বললাম, কোনটা লাইক করি বা ডিসলাইক করি, এবং আমার কোনো স্পেশালিটি আছে কিনা কোন কাজ। এক্স্যাক্টলি এগুলাই, এটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ বলে দিবেন। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো টাইম নেবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে এটা আপনি আমাকে ফাইল দেন। আর কিউ কার্ড 5টা না, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? কি করে টপিক অনেক তো খুঁজে পাওয়া যায়। নাফিবের কথা না লাগিয়ে হয়েছে, আমি বুঝি নাই। মানে কিউ কার্ডের টপিক গুলা দিচ্ছেন, আমি খুঁজে পাই না। কিউ কার্ডের ইগুলো পাচ্ছেন না মানে কোথায় পাবেন কোশ্চেন গুলা? এটা ওকে, এটা হচ্ছে আপনারা নর্মালি যখন একটা কিউ কার্ড অন করেন, এই যে এটাকে করবেন কি, অনেক কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন, তার মধ্যে আপনি জাস্ট অ্যাজাম্পশনের জন্য এরকম কিউ কার্ডটা যখন খুললেন, খোলার পরে এই যে এটাকে কপি করবেন। এটাকে কপি করে আপনার হচ্ছে আইএলটিএস কিউ কার্ড লিখে সার্চ করলে দেখবেন আপনার এই যে এখানে অনেকগুলো কিউ কার্ড চলে আসবে। তার মধ্যে এই আইএলটিএস মেন্টর, যেটা আইএলটিএস মেন্টর এটা একটা, আরেকটা হচ্ছে লিজে যদি থাকে তাহলে ভালো, লিজে থাকলে ভালো, অথবা এই যে আইএলটিএস মেন্টর এখানে চলে যাওয়ার পরে আপনি দেখবেন এই যে হয়ে গেল, এই যে describe a software piece of software application that you have used. You should say this. You should say this. আইএলটিএস মেন্টরে গেলে আপনি জাস্ট এখানে সার্চ করলেই অনেকগুলা কিউ কার্ডের অ্যাডিশনাল ইনফরমেশন পেয়ে যাবেন। আইএলটিএস নেট থেকেও দিতে পারেন, এরকম আপনি এক্সপ্লোর করে করে। আর যদি আমি একদম জেনারেলি বলি, 5টা WH কোশ্চেন আছে না, 5টা WH কোশ্চেন আসবে। যেমন describe a software or application that you often use. What who তো আর এখানে কাজ করবে না, তাহলে বাদ। হোয়াট, ওয়াই, কেন ইউজ করেন, এই যে হোয়াট ইউ ইউজ ফর ইট, হোয়াট, হু, ওয়াই, হাউ, ওয়েন, এই 5টা কোশ্চেন থেকে আপনার এই এই এগুলো থাকে আর কি, মানে আপনার কিউ কার্ডের মেইন কোশ্চেন গুলো থাকে। 5টা WH কোশ্চেন, যেমন এখানে হু দিয়ে তার সফটওয়্যার তার হু হয় না, হু বাদ, বাকি হোয়াট আছে, হোয়াট ইউ ইউজ ইট ফর মানে হোয়াই ইউজ, অ্যান্ড ফর হাউ লং, হাউ, এই 5টা থেকে আপনার কোশ্চেন থাকবে এখানে এই কিউ কার্ডের ইউ শুড সেতে। আর অ্যাডিশনাল যে কোশ্চেন পার্ট 3 ওটা ডিফারেন্ট, ওইটা আপনার হচ্ছে টোটালি বানানো থাকে আর কি। নাফি ভাই যেটা খুঁজছেন ওটা কি বলতে পারছেন আপনাকে? ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই 5টা WH কোশ্চেন অথবা আপনি সরাসরি সার্চ করে ফেললেই ইউ ক্যান গো ডিফারেন্ট। হোয়াটসঅ্যাপ দিয়ে দেন আমাকে, হোয়াটসঅ্যাপে এই ওয়ার্ডটা যে এখন খোলা হাইলি লাইকলি কিউ টপিক। আচ্ছা, আপনার কথা অনেক লেখা হচ্ছিল নাফি ভাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি আমাকে ল্যাগিং হয়তো আপনার নেট প্রবলেম করতেছে, টেক্সট করলে হলো ভাই, আপনাকে টেক্সট করলে টেক্সট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে হয়তো বলে ফেলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি টেক্সট করবো। হ্যাঁ ভাই, আপনি টেক্সট করে দেন হোয়াটসঅ্যাপে, অথবা ভয়েস রেকর্ড পাঠালেও সমস্যা নেই, আমি আপনাকে এটা করে দেবো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পড়তে থাকা, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আল্লাহ হাফেজ, সি ইউ অন নেক্সট ফ্রাইডে। ওকে।